আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে ক্লাসটা অফ হয়ে গেছিল সাময়িকের জন্য। এখন আমরা আবার ক্লাসটা শুরু করে দিতে পারবো। ভাই, গেছে কি? ক্রস পোস্ট করছে, লাইভটা আসেনি এখন। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আমাদের ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে ক্লাসটা কেটে গেছিল। তোমরা সবাই আবার জয়েন হয়ে যাও, আমরা আবার শুরু করে দেব ক্লাসটা। আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। তোমরা ক্লাসটাকে সবাই শেয়ার করে দিও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। হ্যাঁ, শেয়ার করে ডান লিখে দিও, কারণ যারা ক্লাসটা শেয়ার করবে তাদেরকে আমরা এই ক্লাসের পিডিএফটা প্রোভাইড করে দিব। কেমন?
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি, ভাইয়া একটু ডাক দিতে হবে ভাইকে, কমেন্ট দেখা যাচ্ছে। আমরা হচ্ছে ক্লাসে আবার ফিরে আসলাম, তোমরা হচ্ছে কাইন্ডলি শেয়ার করে দাও ভাই, শেয়ার করে হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিও আর ডান লিখে দিও যে শেয়ার কমপ্লিট হয়েছে। কেমন? আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছিলো তো একটু প্রবলেম হয়েছে, আমরা আবার ওই প্রবলেমটা সলভ করে চলে আসছি। এখন আমরা ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম আরিয়ান, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। আমি 2 মিনিট ওয়েট করব, তোমরা হচ্ছে ক্লাসটাকে শেয়ার করে দিও। হ্যাঁ, তোমরা যদি শেয়ার করে দাও তাহলে হচ্ছে তোমাদেরকে আমরা ক্লাসের পিডিএফটা প্রোভাইড করে দিব। ওই কমেন্টটা দেখে যান, বারবার ফোন থেকে দেখতে প্রবলেম হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা শুরু করে দিই। আমরা হচ্ছে এই একটা কোশ্চেন সলভ করছিলাম, তাই তো? এই একটা কোশ্চেন সলভ করার পরে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি চলে গেছিল। এখন আবার এরপর থেকে আমরা শুরু করি। এই কোশ্চেনটা তো বুঝে গেল না? এই টাইপের পর থেকে হচ্ছে আমরা সামনে যাব। ওকে, দেখো। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, কোন অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? তাহলে এই টপিক থেকে তোমাদের কি রকম প্রশ্ন হইতে পারে? হইতে পারে ধরো একটা অ্যাসিড দিয়ে দিল, তোমাকে বলতে পারে এটার অনুবন্ধী ক্ষার কোনটা, বা একটা ক্ষার দিয়ে দিল, বলতে পারে এটার অনুবন্ধী অম্ল কোনটা, এরকম হইতে পারে। আর একটা দিতে পারে ধরো যে কোনো একটা র্যান্ডম 3-4টা অ্যাসিড দিল, বললো যে এই অ্যাসিডগুলোর মধ্যে কার অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল বা কার অনুবন্ধী ক্ষারক সবচেয়ে স্ট্রং হইতে পারে, এরকম প্রশ্ন হইতে পারে, বা ভাইস ভার্সা হইতে পারে। এখন দেখো এখানে যতগুলো অ্যাসিড আছে সবগুলো হচ্ছে আমার অর্গানিক অ্যাসিড। এখন অর্গানিক অ্যাসিডের সক্রিয়তার ক্রম যে আমরা শিখছিলাম ক্লাসে, মনে আছে? যে অর্গানিক অ্যাসিডগুলোর মধ্যে হেলুজেনের পরিমাণ বাড়তে থাকবে, হেলুজেনের মধ্যে আবার উপর থেকে নিচে গেলে তার সক্রিয়তা বাড়ে। তাহলে ফ্লোরিন যেহেতু নাই, সবগুলো যেহেতু এখানে ক্লোরিন আছে, সেহেতু আমার ক্লোরিন নিয়ে কথাবার্তা। তাহলে ক্লোরিনের পরিমাণ বা সংখ্যার উপর ডিপেন্ড করতেছে। যে অ্যাসিডের মধ্যে ক্লোরিনের পরিমাণ বেশি সেটা হচ্ছে সবচেয়ে স্ট্রং অ্যাসিড। তাহলে এখানে 4টা অ্যাসিডের মধ্যে লক্ষ্য করো ভাই, 4টা অ্যাসিডের মধ্যে এখানে আছে 3টা ক্লোরিন। লক্ষ্য করো একটু, এখানে 3টা ক্লোরিন আছে, এখানে আছে 2টা ক্লোরিন, এখানে আছে তোমার 1টা ক্লোরিন, আর এখানে তো কোনো ক্লোরিন নাই। তাহলে এই 4টা অ্যাসিডের মধ্যে সবচেয়ে স্ট্রং কে? সবচেয়ে স্ট্রং হচ্ছে আমার এই অ্যাসিডটা। এটা আমার সবচেয়ে স্ট্রং অ্যাসিড। কিন্তু আমার উত্তর তো এটা না। আমরা কি জানি? সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি হয়? দুর্বল হয়। বা দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি হয়? স্ট্রং হয়। তাহলে যেহেতু এটা আমার সবচেয়ে স্ট্রং অ্যাসিড, যেহেতু এটা আমার সবচেয়ে স্ট্রং অ্যাসিড, তাহলে এটার অনুবন্ধী ক্ষারক কি হবে? অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল হবে। এটার অনুবন্ধী ক্ষারক কি হবে? সবচেয়ে দুর্বল হবে। তাহলে আমার কোশ্চেনে দেখো কি জিজ্ঞেস করছে, কোনটি হচ্ছে সবচেয়ে দুর্বল, কোন অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবচেয়ে বেশি দুর্বল। তাহলে এটা যেহেতু আমার স্ট্রং অ্যাসিড, তাহলে এই স্ট্রং অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকটা কি হবে? সবচেয়ে দুর্বল হবে। তাহলে আমার উত্তর হবে এই ডি। উত্তর হবে ডি। যদি বলতো কোন অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবচেয়ে স্ট্রং, তাহলে কিন্তু হয়তো এটা। বুঝতে পারলেন? এটা কি বুঝতে পারলেন? একটু জানান তো জি ভাই এটা বুঝতে পারছেন কিনা। আপনারা হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে দিন। হ্যাঁ, শেয়ার দিয়ে হচ্ছে কাইন্ডলি একটু কমেন্ট করে জানান যে জি ভাই শেয়ার দেয়া কমপ্লিট হয়েছে। এই কোশ্চেনটার আনসার কি তোমরা বুঝতে পারছো? যে কোনটা হচ্ছে সবচেয়ে স্ট্রং অ্যাসিড আর কোনটা হচ্ছে এখানে কোনটা হচ্ছে দুর্বল হবে বা কোনটা স্ট্রং হবে? সোজা কথা ভাই, দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হবে স্ট্রং, আর যদি উল্টা যাই স্ট্রং অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হবে দুর্বল। আবার যদি এভাবে আসি যে সবল ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড হবে দুর্বল, দুর্বল ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড হবে স্ট্রং। শেষ। তাহলে এই টপিক থেকে তোমাদের এরকম প্রশ্ন হইতে পারে। কি কি বলতো? এটা একটু আমি লিখে দিচ্ছি। সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি হবে? দুর্বল হবে। বুঝা গেল? আর যদি আমি দুর্বল অ্যাসিড নেই, তার অনুবন্ধী ক্ষারকটা কি হবে? সবল হবে। এইটুকু মনে রাখতে পারলেই তোমাদের এই প্রশ্নের আনসার তোমরা করতে পারবে। এটা কি? অনুবন্ধী ক্ষার। বুঝতে পারলেন? এইটুকু গেল। পরবর্তী কোশ্চেনে যাই। বজ্রপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের পরিমাণ বৃদ্ধি পায়? এটা কিন্তু আপনাদের একটা একটা থিওরির কোশ্চেন থেকে এই কোশ্চেনটা করা হয়েছে, থিওরির পড়া থেকে। তাহলে এটার উত্তরটা করেন তো দেখি। যেহেতু গুচ্ছের মধ্যে এরকম থিওরি প্যাটার্নও বেশি আসবে, তো এই প্রশ্নগুলো আপনাদের গুচ্ছের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। সো এটা আপনারা পড়ে রাখবেন। ভাইয়া ম্যারাথনে কি শুধু প্রিভিয়াসের কোশ্চেন? না ভাই, প্রিভিয়াসের কোশ্চেন না,
যে টপিকগুলো থেকে প্রতি বছর সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে ওই টপিকগুলো আপনাদেরকে ধরে দিব যে এই টপিকগুলো আপনাদের পড়ে যেতেই হবে এবং কোশ্চেনটা কিরকম ভাবে হইতে পারে। ওকে, তাহলে এটা দেখেন, আমরা কি জানি যখন বৃষ্টিপাত হয় বা লাইটেনিং হয় বা বজ্রপাত হয় তখন কি হয়, টেম্পারেচার কত তৈরি হয়, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তৈরি হয়। তখন কি হয়, নাইট্রোজেন কি জানি নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় কে, আমার নাইট্রোজেন, ট্রিপল বন্ডে আবদ্ধ থাকে। এই নাইট্রোজেন কি করে জানো, এত টেম্পারেচারের মধ্যে ভেঙে যায়, ভেঙে অক্সিজেনের সাথে অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এটা হচ্ছে বজ্রপাতের সময় হয়। তারপর এই যে নাইট্রিক অক্সাইড আছে সেটা হচ্ছে তোমার কার সাথে রিঅ্যাকশন করে, ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, এটা একটা ফরম্যাট হয়। আবার এই নাইট্রিক অক্সাইডটা আরো কিছু অক্সিজেন এবং ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করে, এখানে তৈরি করে নাইট্রাস অ্যাসিড HNO2 নাইট্রাস অ্যাসিড, আর এখানে তৈরি করে নাইট্রিক অ্যাসিড HNO3। বোঝা গেল, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। আলটিমেটলি এই নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে আমাদের বৃষ্টির পানির সাথে ভূমিতে পৌঁছায়। বোঝা গেল, মাটিতে কি আছে, ক্যালসিয়ামের অভাব নাই, এটা কি করে ভূমির ক্যালসিয়ামের সাথে এই নাইট্রিক অ্যাসিড রিঅ্যাকশন করে, HNO3 রিঅ্যাকশন করে কি তৈরি করে, ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে, ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে। এই ক্যালসিয়াম নাইট্রেট আকারে আসে না, NO3 মাইনাস আকারে আসে। তাহলে মাটিতে আমরা নাইট্রোজেনকে কি আকারে পাই, নাইট্রেট মূলক আকারে পাই। বুঝতে পারলেন? যারা যারা এটা সবাই সি আনসার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূলত হচ্ছে এই প্রসিডিউরে জিনিসটা হয়। আশা করি এখন আর কোনো ঝামেলা থাকবে না। ওকে ওকে, যারা যারা সি আনসার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কাইন্ডলি হচ্ছে শেয়ার করে দিয়েন, ডান লিখে দিয়েন, আপনাদেরকে ক্লাসের স্লাইড প্রোভাইড করে দেওয়া হবে। পরবর্তীতে দেখেন আদর্শ পানির ডিউর মান কত। তাইলে আপনাদের টপিকটা কি বলেন তো, বিউডি সিউডি, এই মানগুলো আপনাদের মনে রাখতে হবে। হু অনুমোদিত যেটা, আর একটা হচ্ছে আদর্শ। এখানে দুইটা প্রশ্ন হইতে পারে, একটা হইতে পারে সর্বোচ্চ সহনশীল, একটা হইতে পারে আদর্শ। হ্যাঁ, এই টপিকটা আপনারা পড়ে ফেলবেন। তাই এখানে তো সবগুলো কোশ্চেন তো দেখানো সম্ভব না, আমি জাস্ট একটা কোশ্চেন দেখাইছি আর টপিকটা বলে দিছি। আপনাদের রিভিশনের সময় এই টপিক রিলেটেড প্রশ্নগুলো বা বইয়ে যে ছকটা আছে সেটা রিভিশন করে ফেলতে হবে। লক্ষ্য করেন আদর্শ মানের জন্য ডিউর মান কত, ডিউ মানে কি এটা কি জানেন, ডিজলভ অক্সিজেন, এটা কিন্তু জানতে হবে। এটা হচ্ছে 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার। আরেকটা জিনিস মনে রাখতে অবশ্যই আপনারা ইউনিটটা খেয়াল রাখবেন, এককটা মনে রাখবেন, এককটা কি দেয়া আছে আর বইয়ে কি দেয়া ছিল। হ্যাঁ, এককটা একটু মনে রাখতে হবে। তাহলে 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার, এটা কার জন্য বলেন তো, ওয়াটারের জন্য। সেটা হচ্ছে পরিসীমা আদর্শ মান। ওকে, এই চারটা আপনারা বই থেকে খুবই ভালো করে পড়বেন, কারণ এই চারটা থেকে একটা প্রশ্ন আসবেই। দেখেন পিএইচ যদি বলে 1.65 থেকে কত 8.5 পর্যন্ত, ডিউর মান কত 2.5 থেকে 6.0 পর্যন্ত, এটা হচ্ছে পিপিএম এ। কিন্তু এটা কিসে আছে দেখেন তো, পিপিএম এ। ওকে, এটা হচ্ছে হু অনুমোদিত। এটা কার বলেন তো, হু অনুমোদিত, একটু মনে রাখতে হবে। এখান থেকে সবচেয়ে বেশি আসবে হচ্ছে ডিউ, সবচেয়ে বেশি আসে হচ্ছে ডিউ, তারপর হচ্ছে আপনার বিউডি, আর হচ্ছে আপনার সিউডি কম আসে, টিডিএস টাও মাঝে মাঝে আসে, আর পিএস। এই চারটা মনে রাখতেই হবে। তারপরে একটা জিনিস লক্ষ্য করেন, ক্ষরতার ক্ষেত্রে ক্যালসিয়াম 2+, এখানে 33+ আসছে 2+, হ্যাঁ, আর ম্যাগনেসিয়াম 2+। এই দুইটার মধ্যে কে বেশি দেখেন তো, ক্যালসিয়ামের পরিমাণ কত 100 আর ম্যাগনেসিয়ামের পরিমাণ কত 150। এটা একটু মনে রাখতে হবে। সোডিয়াম ক্লোরাইড আমরা বেশি বেশি খাই, এটা মনে রাখতে হবে। আমাদের লবণ কি অধিকাংশ সোডিয়াম ক্লোরাইড বলে থাকে, অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়ামও থাকে। তাহলে সোডিয়াম ক্লোরাইড কত সবচেয়ে বেশি থাকে, 500 ppm পর্যন্ত থাকতে পারে। ppm এর আরেকটা ইউনিট কি হতে পারে, মিলিগ্রাম পার লিটার। তাহলে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটার উত্তর কোনটা হবে, বি হবে। চলেন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম কার্বন ডাই অক্সাইড, দেখেন এখানে তথ্যগুলো দেখেন, টেম্পারেচার কত, এটা আমি কালারটা চেঞ্জ করি, টেম্পারেচার হচ্ছে 35, কার্বন ডাই অক্সাইড হচ্ছে আপনার 2 গ্রাম। কি চাইছে বলেন তো, গতি শক্তি জানতে চাইছে আপনার, গতি শক্তি কত। তাহলে গতি শক্তির সূত্র আপনাদের জানতে হবে। গতি শক্তির সূত্র কি, 2/3 RT, তাই না? আচ্ছা দেখেন, তাহলে গতি শক্তি ই কে সমান সমান জানতে চাইছে আপনাকে, ই কে বের করতে বলছে। ই কে মানে কি বলেন তো, 3/2, কি বললাম, ই কে মানে কি বলেন তো, 3/2
3/2 nRT। এটা হচ্ছে আমার গতিশক্তির সূত্র। তাহলে এখানে দেখেন আপনার টেম্পারেচার কত 35, টি কে আপনাকে অবশ্যই কেলভিনে নিয়ে যেতে হবে। টি কে যদি আপনি কেলভিনে নেন এখানে কত আছে 35 প্লাস 273, এটা যোগ দিয়ে দিতে হবে। তাহলে আমার কেলভিনে চলে গেল। কেলভিনে কত আসতেছে বলেন তো 80 এই যে 308 আসতেছে, তাই তো। আর এখানে n এর মান তো দেয়া নেই, কিন্তু আপনার কার্বন ডাই অক্সাইডের কি দেয়া আছে বলেন তো, ভর দেয়া আছে। এখন n মানে কি আমরা জানি বলেন, 3/2। n মানে জানি আমরা W/m ইনটু r ইনটু t। ওকে, এখন জাস্ট মান বসাবো। দেখেন 3/2 m এর মান কত 2 গ্রাম দেয়া আছে, আর হচ্ছে 44 ইনটু আর আমি বসাবো না, আর যেহেতু আদর্শ গ্যাস ধ্রুবক এটা r থাক, ইনটু 308। এখন আপনি জাস্ট লক্ষ্য করেন এই দুই কর্তন, আপনি যদি এই 44 দিয়ে 308 কে কাটেন আসবে হচ্ছে 7, তাহলে 3 7 21 কত 21 আর 21 আর, এই হচ্ছে আপনার উত্তর। এটা হচ্ছে আপনার উত্তর 21 আর। এটা আছে কি কই, হ্যাঁ 21 আর বি। তাহলে জাস্ট কোশ্চেন কিন্তু আপনার আর এর মান মুখস্থ রাখা লাগবে, কিন্তু অনেক সময় সরাসরি জানতে চায়, কিন্তু ম্যাথ যদি আসে ভাই ক্যালকুলেটর ছাড়া করতে হবে। সো আর এর মানটা মোটামুটি অ্যাভয়েড করা ট্রাই করে গুচ্ছতে। বুঝতে পারলেন? যারা যারা এটা সঠিক আনসার দিতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনাদের গতিশক্তি রিলেটেড প্রশ্নগুলো দেখতে হবে, আরএমএস ব্যাগ রিলেটেড প্রশ্নগুলো দেখতে হবে, নাইট্রোজেন ফিক্সেশন রিলেটেড প্রশ্নটা দেখতে হবে, থিওরিতে প্রশ্ন আসে এগুলো আপনাদের একটু দেখতে হবে, আর হচ্ছে অনুবন্ধী অম্লক্ষার জিনিসটা ভালো করে দেখতে হবে। তারপরে আসি হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার। তাহলে আপনাদের আরেকটা টপিক কি হলো, ব্যাপন হার রিলেটেড প্রশ্ন দেখতে হবে। একটা ব্যাপন হার দেওয়া আছে অন্য একটা গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। তাহলে বলছে গ্যাসটির আণবিক ভর কত, অজানা যে গ্যাসটা আছে সেটা আণবিক ভর কত। তাহলে আমরা একটু লক্ষ্য করে এটা কিভাবে করব। ধরলাম আমি অন্য একটা গ্যাস, কোনটা, হাইড্রোজেন গ্যাসটাকে ধরলাম RH, এটার ব্যাপন হার অন্য একটা গ্যাসকে ধরলাম RX। এই গ্যাসের কত, এখানে কোশ্চেনে বলছে কোন হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার যেটা হবে সেটা অন্য একটা গ্যাসের ব্যাপন হারের কত গুণ, 6 গুণ। তাহলে অন্য একটা গ্যাসের ব্যাপন হার RX ধরলাম, এটার কত গুণ, 6 গুণ। এটুকু বুঝলেন? তাহলে এখান থেকে আমি কি করতে পারি বলেন তো, RH ডিভাইডেড বাই RX ইকুয়াল 6 লিখতে পারি এটা। আর ব্যাপন হারের সূত্র যে আমরা পড়ছি আপনাদেরকে মনে পড়ে, আমি একটা স্লাইড নিয়ে দেখাই। ব্যাপন হার কি পড়ছিলাম বলেন তো, R ইকুয়াল, আচ্ছা এটা হচ্ছে পুরাটা সূত্র দেখাই, কালারটা তো চেঞ্জ করতে হবে। কি পড়ছিলাম বলেন তো, একটু লক্ষ্য করেন। আমরা পড়ছিলাম R1/R2 ইকুয়াল V1/V2, এটা হচ্ছে আয়তন, ব্যাপিত গ্যাসের আয়তন। তারপর টি পড়ছিলাম T2/T1, তারপর কি পড়ছিলাম √M2/M1 ইকুয়াল √D2/D1। এই সূত্র আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি, ব্যাপন হারে গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা এই জিনিসটা পাই। এখন আমাদের কি কি লাগবে, এখন আমাদের লাগবে দেখেন এটা লাগবে, আর হচ্ছে আমাদের যেহেতু আণবিক ভর জানি এটা লাগবে। তাহলে এই দুইটা থেকে আমরা কি পাই, R1/R2 ইকুয়াল √M2/M1। এটা নিয়ে আমাদের কাজ করবে, যেহেতু আমাদের ভর বের করতে বলছে। তাহলে এখানে আমরা যদি এখন বসাই, এটা সমান সমান আমরা কি লিখতে পারি বলেন তো, এটা সমান সমান লিখতে পারি √M2/M1, যেহেতু M2 কে, তাহলে M of X হবে, আর √M of হাইড্রোজেন হবে। বুঝতে পারলেন? এখন যদি আমরা জাস্ট সিম্পলিফাই এটা রুট আছে স্কয়ার করে দেব, তাহলে কি হবে, mx ডিভাইডেড বাই হাইড্রোজেনের কত বলেন তো 2 ইকুয়াল 36, যেহেতু স্কয়ার করে দিছি। তাহলে mx এর মান কত আসবে, mx এর মান আসবে 72। এটা কি আছে অপশনে? হ্যাঁ আছে তো, গ্রাম পার মোল। এই হচ্ছে আপনাদের আনসার। যারা যারা হচ্ছে বি আনসার করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারতেছেন? তাহলে আপনাদের মনে রাখতে হবে এই টপিক থেকে আপনাদের ব্যাপন হার রিলেটেড প্রশ্ন শিখতে হবে। বুঝতে পারলেন? সোজা কথা, যার হচ্ছে আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। সোজা, পাতলা মানুষ বেশি দৌড়াইতে পারে, ভারী মানুষ কম দৌড়াইতে পারে। এটা একটু গেল। তারপর দেখেন গ্রিন হাউস প্রভাবের জন্য সর্বাপেক্ষা দায়ী কোন গ্যাসটি। ভাই এটা এমন একটা প্রশ্ন এইচএসসি থেকে শুরু করে এডমিশন পর্যন্ত আসে, সবাই জানে, এটা ভুল করে না। তাও দিলাম কেন, দেওয়ার কারণ হচ্ছে আসবে যেহেতু মনে রাখতে হবে, কার্বন ডাই অক্সাইড।
সবচেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আপনাদের বই একটা চার্ট আছে, কে কার তুলনায় কত গুণ ক্ষতি করে ওজোন স্তরে, ওই চার্টটা আপনারা ভালো করে পড়বেন বই থেকে। বুঝতে পারলেন? টপিকটা কি ধরতে পারছেন? টপিকটা কি ধরতে পেরেছেন? তাহলে উত্তর হবে আমাদের ডি। ক্লিয়ার? জিএসটি কি থিওরি থেকে বেশি কোশ্চেন হয়? হ্যাঁ ভাই, জিএসটি তে থিওরি থেকে, কেমিস্ট্রি থেকে তুমি দেখবা যে ম্যাথ আসবে তোমার, অর্গানিক থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসবে, ম্যাথ ধরো তোমার 3 থেকে 4টা 5টা আসবে এরকম, আর বাকি পার্টটাই হচ্ছে মোটামুটি বেসিক প্লাস থিওরি হবে। হ্যাঁ, বেসিক প্রশ্ন আছে না ফার্স্ট পেপারের, গুণগত রসায়ন, তারপর হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, ওইরকম প্রশ্ন আসবে। আর থিওরি মুখস্থ টাইপ, যেমন সংখ্যাগত তত্ত্ব, এরকম খুব কম আসবে, 1টা 2টা প্রশ্ন হতে পারে। অর্গানিক থেকে মিনিমাম 5টা প্রশ্ন আসবে, এটা মনে রাখতে হবে। চলেন আমরা সামনে যাই। দেখেন কোন লেখচিত্রটি স্থির চাপে চার্লসের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে এখানে আপনারা চার্লসের সূত্র, বয়েলের সূত্র, আর হচ্ছে আপনার অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাস ইকুয়েশন, এই 3টা জিনিস আপনাদের ভালো করে মনে রাখতে হবে। আমরা দেখেন একটু যদি রিকল করার ট্রাই করি, মনে আছে আমরা বয়েলের সূত্রে কি পড়ছিলাম? আমরা বয়েলের সূত্রে পড়ছিলাম ভি প্রপোর্শনাল 1/p, যখন টি আমার কি ফিক্স। আমি জাস্ট একটু রিকল করাই দিচ্ছি। চার্লসের সূত্রে কি পড়ছিলাম? চার্লসের সূত্রে পড়ছিলাম ভি প্রপোর্শনাল টি, যখন আমার পি ফিক্স, তাই তো। তারপর আপনার আর কি শিখছিলাম? ভি প্রপোর্শনাল এন, এটা পড়ছিলাম অ্যাভোগাড্রোর সূত্র, যখন টি এবং পি ফিক্স, তাই তো। তারপর আর কি পড়ছি বলেন তো? এখানে এনও কিন্তু ফিক্স, এনও কিন্তু ফিক্স থাকবে। তারপর আর কি পড়ছি আমরা? হচ্ছে গেলুসাকের ইকুয়েশন পড়ছিলাম, সেটা কি পড়ছিলাম? পি প্রপোর্শনাল টি, যখন ভি ফিক্সড, এটা পড়ছিলাম। তাহলে সবগুলো ইকুয়েশন, এই 2টা ইকুয়েশন যদি আমি কম্বাইন করতে চাই, 3টা, আমরা কি পাই বলেন তো? পিবি সমান সমান এন আর টি পাই, তাই তো। এখানে হচ্ছে এন কি মূল সংখ্যা, এটাকে আমরা একটু কনভার্ট করতে পারি কিভাবে? W/m আর টি, এভাবে আমরা এটা কনভার্ট করতে পারি। তাহলে এই ইকুয়েশনগুলো থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে ছোট ছোট, যে পি এর মান দ্বিগুণ করলে ভলিউম কতটুকু চেঞ্জ হবে, এরকম প্রশ্ন আমরা দেখব অবশ্য। চলো এটা আনসার করি। আচ্ছা, চার্লসের সূত্র, চার্লসের সূত্র কি পড়ছি বলেন তো? ভি প্রপোর্শনাল টি। এটা নিয়ে যদি এখন কাজ করি, চার্লসের সূত্রে আমরা পড়ছি ভি প্রপোর্শনাল টি। এখন যদি আমি প্রপোর্শনাল সাইন তুলি, ভি সমান সমান কে ইনটু টি হবে। এখন দেখেন এটাকে যদি ওয়াই ধরি, এটা কি হবে? এম, এটা হবে এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আরেকটা কথা মনে রাখতে হবে, এই টিটা অবশ্যই কিসে থাকবে? টিটা অবশ্যই কেলভিন এককে থাকবে, কেলভিন ইউনিটে। তাহলে এম এক্স, তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এটার ইউনিট কোনটা হবে? ভি ভার্সেস টি এর গ্রাফ কোনটা হবে? বি ভার্সেস টি এর গ্রাফ হবে আমার ক। উত্তর হবে কি? ক হবে আমার উত্তর, কারণ এটা যেহেতু কেলভিনে দেওয়া আছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বুঝতে পারলেন? তবে প্রশ্নটা এখান থেকে ঘুরাই কিরকম হইতে পারে? একই গ্রাফ দিল আপনাকে, একই গ্রাফ দিল, এরকম একই গ্রাফ দিল, কিন্তু টিটাকে আপনার ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলো, এখানে আপনার বি দিল, তখন কিন্তু গ্রাফটা প্রথমে একটু ডট 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 হবে, তারপরে গ্রাফটা শুরু হবে। কারণ হচ্ছে 200 - 273 হয় 1 কেলভিন, আর ডিগ্রিতে দিলে ডট ডট দিয়ে বোঝাচ্ছে -273 থেকে শুরু হচ্ছে। বুঝতে পারলেন? তাহলে আপনাদের মনে রাখতে হবে কেলভিন এককে দেয়া আছে, কেলভিন এককে দেয়া আছে নাকি ডিগ্রি এককে দেয়া আছে, এইটুকু একটু ভালো করে মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? কি বুঝাইলাম? বুঝতে পারছেন কি ভাইয়া আপুরা? ডিগ্রিতে দেয়া আছে নাকি কেলভিনে দেয়া আছে, এটা একটু আপনাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে আপনারা এই ম্যাথগুলো করা অ্যাপ্রোচ করবেন, সরি কোশ্চেনগুলো আনসার করে অ্যাপ্রোচ করবেন। চলেন আমরা সামনে যাই। ওকে, বায়ুমণ্ডলের শতকরা 50% ভূপৃষ্ঠের কত উচ্চতার মধ্যে থাকে? একদম থিওরির প্রশ্ন, এই চ্যাপ্টার একদম শুরুর দিকে যে থিওরি আছে, বায়ুমণ্ডলটা ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই বায়ুমণ্ডলের উচ্চতাটা আপনারা শিখতে হবে। একটা চার্ট আকারে দেয়া আছে, পুরো লাইন রিং পার্টটা পড়বেন না, দেখবেন যে
পুরো রিডিং এর পর একটা চার্ট দেওয়া আছে, হ্যাঁ ওই চার্টটা একবার মনে রাখবেন। তারপর সবচেয়ে শীতলতম স্থান কোনটা, এত প্রশ্ন তো দেখানো যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। সবচেয়ে শীতলতম কোনটা, সবচেয়ে উষ্ণতম কোনটা, মেসো হচ্ছে সবচেয়ে শীতল, উষ্ণ কোনটা, থার্মো, এই জিনিসগুলো একটু দেখতে হবে। আর 50 ভাগ পুরো বায়ুমণ্ডলের 50% কত কিলোমিটার পর্যন্ত উচ্চতার মধ্যে থাকে জানেন? এটা মাত্র 5.5 কিলোমিটারের মধ্যে সব বায়ুটা অবস্থান করে, এই উচ্চতার মধ্যে অবস্থান করে। এটা একটু থিওরি প্রশ্ন দেখালাম একটা। বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে সবচেয়ে বেশি কোনটা, এখান থেকে প্রশ্ন আসে স্পেসিফিক ভাবে বেশি কোনটা, নাইট্রোজেন আমরা জানি। আবার আসে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আপনাদের জানতে হবে এবং হচ্ছে ওয়াটারের পরিমাণটা জানতে হবে। এটা তো আমরা জানি কি নাইট্রোজেন হচ্ছে পরিমাণে সবচেয়ে বেশি থাকে, এটার পরিমাণ কত 78 পয়েন্ট সামথিং এরকম একটা মান দেয়া আছে। আপনাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা জানতে হবে, তারপর হচ্ছে অক্সিজেনের পরিমাণটা জানতে হবে, আর হচ্ছে হিলিয়ামের পরিমাণটা জানতে হবে। এই তিনটা আপনারা বই থেকে ভালো করে জেনে নেবেন। থিওরি টাইপ প্রশ্ন আসলে, সংখ্যাগত প্রশ্ন আসলে এই পার্টটা থেকে আসতে পারে, উচ্চতা রিলেটেড আর হচ্ছে এই পার্সেন্টেজ। কার্বন ডাই অক্সাইডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষা আসছে কার্বন ডাই অক্সাইড রিলেটেড। আর এটা তো আমরা জানি সবচেয়ে অ্যাবান্ডেন্ট, সবচেয়ে বেশি কি আছে, নাইট্রোজেন আছে সবচেয়ে বেশি। ওকে, পরবর্তীতে আসেন 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন স্থির চাপে, কোশ্চেনটা বুঝেন কি বলে দিছে, স্থির চাপ মানে চাপ স্থির আছে, তাহলে কার সূত্র, চার্লসের সূত্র। চাপ স্থির মানে কি, চার্লসের সূত্র। তাহলে চাপে দ্বিগুণ করা হলো, আয়তনটাকে দ্বিগুণ করা হলো, এই অবস্থায় তাপমাত্রা কত হবে, প্রশ্নটা বুঝেন ভাই। চার্লসের সূত্র বুঝে গেছি, এখানে কি দেয়া আছে, টেম্পারেচার T1 কত দেয়া আছে 13, মানে কত 273 যোগ দিতে হবে, কত হয়ে যাবে বলেন তো, 6 আর হচ্ছে 8 আর হচ্ছে 286 হয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে আমার টেম্পারেচার। বলছে একটা আদর্শ গ্যাসের আয়তন, তাহলে V1 ছিল হচ্ছে V, আয়তন দ্বিগুণ করছে, তাহলে V2 কত হবে বলেন তো, 2x V হবে। তাহলে টেম্পারেচার জানতে চাইছে, আমার সূত্র কি, V1/T1 = V2/T2। এখন T2 এর মান জানতে চাইছে, T2 সমান সমান কি হবে লক্ষ্য করেন, T2 হবে আপনার V1, V2 এর মান কত 2V ডিভাইডেড বাই V আর হচ্ছে 286, 286, V V কাটা, 286 এর যদি আমি 2 গুণ করি কত আসে লক্ষ্য করেন তো, $572। এটা কিসে আসছে বলেন তো, 572 আসছে আপনার কেলভিনে, কেলভিনে আসছে 572। এখন আপনার তো ভাই এখানে দেখেন সবগুলো ডিগ্রি সেন্টিগ্রেডে দেয়া আছে, তাহলে কেলভিন থেকে ডিগ্রিতে কেমনে যাবেন, সহজ জিনিস, 273 বিয়োগ করে দেবেন, 572 মাইনাস 273 বিয়োগ করলে 299 ডিগ্রি সেন্টিগ্রেড আসবে, 299, এই যে উত্তর হচ্ছে এটা। প্রশ্ন জাস্ট একটু বুঝতে হবে এখানে অপশনগুলো কি দেয়া আছে। আপনার কিন্তু প্রথমে অপশনটাই হয়তো 572 ডিগ্রি দেয়া থাকতে পারতো, অপশন প্রথমটাই এরকম হইতে পারতো, কি হইতে পারতো বলেন তো, এরকম হইতে পারতো 572 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সবাই কিন্তু এটা আনসার করে ফেলতেন সহজে। প্রথমে একটু খেয়াল করে নেবেন ইউনিটটা কিসে দেয়া আছে, কেমন, যদি 572 হইতো কেলভিন লাগতো, তাহলে চার্লসের সূত্র থেকে এরকম প্রশ্ন আসছে, তাহলে বয়লের সূত্র থেকে আসতে পারে, তাই না? সেখানে হচ্ছে পি আর ভি নিয়ে কথাবার্তা হবে। আচ্ছা, কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনের পারমাণবিক ওজন দেয়া আছে এরকম, তাইলে গ্যাসগুলোর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? একটু আগে বলছি যার আণবিক ভর বেশি, দেখেন ব্যাপন হারের সম্পর্ক কি আণবিক ভরের সাথে √1/b 1/m, তাই না? বর্গমূলের ব্যস্তানুপাতিক, মানে ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে, ভরের মান যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে, এই তো আমার কথা। তাহলে এখানে কার্বন আছে, নাইট্রোজেন আছে, আচ্ছা হার সমান জানতে চেয়েছে, কোনটির ব্যাপন হার সমান? তাহলে লক্ষ্য করেন এখানে কার্বন ডাই অক্সাইড কত 44, এটা আণবিক ভর কত আমরা জানি 44, এটা বের করেন। নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 32, 14 আর 32 কত, 14 প্লাস 32 কত আসে দেখেন তো, 2 2 4 আর 1 4, 44 হয়ে গেছে। তো প্রথম উত্তরই তো আমি পেয়ে গেছি।
উত্তর দিচ্ছেন আপনারা? সবাই এটা ঝটপট আনসার করেন, এটার উত্তর কি হবে? এখানে দেখেন কার্বন ডাই অক্সাইড কত আসতেছে 44, এখানে নাইট্রোজেনের কত 28 যোগ 12 সরি 16, তাহলে কত আসতেছে 16 আর 8 কত 24, সরি 14 4 হাতে আছে 1 2 2 4 40, এটা তো মিলে। তাহলে উত্তর এই দুইটা, উত্তর এই দুইটা। বুঝতে পারলেন? এই এটা ভুল করলাম না? ভুল করলাম তো, যোগ তো ভুল করছি ভাই, কেউ বলে না রে। এটা তো 46 আসে, 2 4 তো 6 আসে, 6 আসে। এই ভুল যদি করি পলান কোপাবে। উত্তর তাহলে হবে বি, উত্তর বি হবে বি। এখন দেখি কে কি ভুল করছে, এটা বলছে কেউ? হ্যাঁ, যারা যারা হচ্ছে উত্তর বি দিছো তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোশ্চেনে যে দেখো, নিচের কোন কার্বোকেটেন অর্গানিকে আসছি। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টার থেকে আরেকটা টপিক বাকি আছে। এই চ্যাপ্টার থেকে তোমরা আরেকটা কি শিখবে জানো? তোমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা শিখবা। কি ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা শিখবা। সেটা কি ছিল? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল এন আর টি। বিভিন্ন যৌগের জন্য বা পরমাণুর জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, সেটা জাস্ট এন এর মানে পার্থক্য থাকে। ধরো তোমাকে 44 না দিয়ে তোমাকে দিল কি দিল বলো তো? তোমাকে দিল 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কি হবে? 88 গ্রাম মানে কি, এন এর মান কত আসবে কার্বন ডাই অক্সাইডের? 88 ডিভাইডেড বাই 44 মানে 2। জাস্ট এন এর মান কত বসে যাবে? 2 বসে যাবে। এখানে এন এর মান কত বসবে? 2 বসবে। এই হচ্ছে ইকুয়েশন। এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা একটু তোমরা দেখে নিও, এটা আসে নাই। ওকে, চলো আমরা পরবর্তীতে যাই। কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে স্থিতিশীল? তোমাদের কার্বোক্যাটায়ন থেকে প্রশ্ন আসবেই। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, কার্বোক্যাটায়নের তোমার কি হইতে পারে? বিক্রিয়ার হার, গুরুত্ব, তারপরে হইতে পারে কার্বোক্যাটায়ন কে হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল, কে হচ্ছে স্টেবল না, এরকম প্রশ্ন হইতে পারে। কার্বোক্যাটায়ন মানে কি বলেন তো? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আপনাদের কি মনে আছে? কার্বোক্যাটায়ন কই থেকে তৈরি হয়? যদি আর এক্স ছিল, এইটা কি হয়? হ্যালোজেন কি হয়ে যায়? নিয়ে যায় ইলেকট্রনকে, ইলেকট্রোনেগেটিভিটির কারণে আর প্লাস তৈরি হয়, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। মানে কার্বোক্যাটায়ন মানে কি বলেন তো? কার্বোক্যাটায়ন পজিটিভ মানে হচ্ছে তার ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে, এই ঘাটতিগুলো পূরণ করতে হবে। ধরেন এটা আমার একটা কার্বোক্যাটায়ন, এটার মধ্যে আমার 2টা হাইড্রোজেন যুক্ত আছে আর একটা আর গ্রুপ যুক্ত আছে। এখন আর গ্রুপ মানে কি? অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপকে কি বলা হয়? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বলা হয় বা ইলেকট্রন দাতা গ্রুপ বলা হয়, এটা আমরা জানি। আর কি কেন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বলা হয় সেটা কি মনে আছে আপনাদের? ধরেন এটা একটা CH3, এটা একটা মিথাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ। এখানে কি রকম আছে? কার্বন 3টার সাথে 3 হাতে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, এই হাত ফাঁকা আছে, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তাহলে এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কে কার্বন, তাহলে এই বন্ডের ইলেকট্রন কার দিকে সরে যাবে? কার্বনের দিকে। এই বন্ডেরটা কার্বনের দিকে সরে যাবে, এই বন্ডেরটাও কার্বনের দিকে সরে যাবে। আলটিমেটলি কার্বনের সারফেসে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে। সে যখন অন্য একটা কম্পাউন্ডের সাথে বন্ধন গঠন করবে, সে কি করতে পারে? ইলেকট্রন ইজিলি দিতে পারে। সেজন্য অ্যালকাইল গ্রুপকে, যে কোনো অ্যালকাইল গ্রুপকে কি বলা হয়? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বলা হয়। সো এই কার্বোক্যাটায়নের কি আছে বলেন তো? ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে এখানে একটা আর যুক্ত আছে, মানে একটা কি যুক্ত আছে বলেন তো? অ্যালকাইল গ্রুপ, মানে তার ঘাটতি পূরণের জন্য একটা আর তাকে ইলেকট্রন দিচ্ছে, এটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন যদি এই কার্বোক্যাটায়নের সাথে 2টা আর যুক্ত থাকে, তাকে বলা হয় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর আমরা কিন্তু ডিগ্রি গত ক্লাসে শিখাইলাম। আর যদি একটা কার্বোক্যাটায়নের সাথে 3টাই আর যুক্ত থাকে, সেটাকে বলা হয় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন লক্ষ্য করেন ইলেকট্রনের ঘাটতি, কার ঘাটতি আগে পূরণ হবে? অবশ্যই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে কি 3টে অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, 3টে অ্যালকাইল গ্রুপ তাকে ভালো পরিমাণে ইলেকট্রন দিতে পারবে এবং তার ঘাটতি কি পূরণ হয়ে যাবে। এটাই তো তার কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। তাহলে প্রশ্ন চাইছে আপনার কোন কার্বোক্যাটায়নের সবচেয়ে বেশি স্থিতিশীল? তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি হবে? সবচেয়ে বেশি স্থিতিশীল। এই হচ্ছে আপনার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে পজিটিভ চার্জ আসে না, তাহলে কি হবে এরকম জিনিসটা? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে একটা CH3 যুক্ত আছে, এখানে একটা CH3 যুক্ত আছে, এখানে একটা CH3 যুক্ত আছে। এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বুঝতে পারলেন? তাহলে আপনাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আমি স্ট্যাবিলিটি বলি,
কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বলি সেটা হবে 3 2 1। আর যদি আমি রিঅ্যাক্টিভিটি বলি বা রিঅ্যাক্টিভিটি বলি তখন মনে রাখতে হবে 1 2 3। বুঝতে পারলেন? এই হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। ভাই আপনার হাতে মেয়েদের মতো কি পড়ছেন, তার থাবড়াবো জিম বেটা। বুঝতে পারলেন? তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি থেকে প্রশ্ন আসতে পারে, আর হচ্ছে আপনার রিঅ্যাক্টিভিটি থেকে প্রশ্ন আসতে পারে। কার্বোক্যাটায়ন কি ইলেকট্রনের ঘাটতি আছে, এটার মধ্যে যতগুলো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে তার ঘাটতি তত তাড়াতাড়ি পূরণ হবে। অ্যালকাইল গ্রুপ কি ইলেকট্রন দাতা গ্রুপ, কারণ কি কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার্বন, কার্বন ওই হাইড্রোজেনের বন্ড থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসে এবং তার সারফেসের মধ্যে কি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। এগুলো আমরা বললাম, এই যে এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। কেমন? পরবর্তীতে আসেন, যদি ইথাইল বেনজিনকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তাপ দেওয়া হয় নিচের কোনটি হচ্ছে উৎপন্ন হবে? আপনাদের এই জিনিসটা কি মনে আছে? দেখেন, আপনি যে কোনো একটা হাইড্রোকার্বনকে যদি আপনি কি করেন, জারণ করেন, কি করেন, জারণ করেন, কিসে কনভার্ট হবে? অ্যালকোহলে কনভার্ট হবে। কেমন? অ্যালকোহলে কনভার্ট হবে। অ্যালকোহলকে যদি আপনি ফার্দার জারণ করেন তাহলে কিসে কনভার্ট হবে? অ্যালডিহাইড অথবা কিটোনে কনভার্ট হবে। অ্যালডিহাইড অথবা কিটোনে কনভার্ট হবে। এই অ্যালডিহাইড কিটোনকে যদি আপনি ফার্দার জারণ করেন, আবার জারণ করেন, অ্যাসিডে কনভার্ট হবে। অ্যাসিডে কনভার্ট হবে। বুঝতে পারলেন? এই অ্যাসিডকে যদি আপনি ফার্দার জারণ করেন তাহলে কিসে কনভার্ট হবে? তাইলে হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আবার আমরা উল্টা যাইতে পারি। উল্টা কি হয় বলেন তো? যদি আমরা উল্টা যাই, যে কার্বন ডাইঅক্সাইডকে যদি আপনি বিজারণ করেন, রিডাকশন করেন, বিভিন্ন প্রভাবক থাকতে পারে, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রেট, হোয়াটএভার, তাহলে বিজারণ করলে আমরা অ্যাসিড পাবো। অ্যাসিডকে যদি আমি ফার্দার বিজারণ করি তাহলে কি পাবো বলেন তো? অ্যালডিহাইড অথবা কিটোন পাবো। অ্যালডিহাইড অথবা কিটোনকে যদি আবার বিজারণ করি কি পাবো বলেন তো? আমরা অ্যালকোহল পাবো। অ্যালকোহলকে যদি আবার বিজারণ করি আমরা ওই হাইড্রোকার্বনটা পেয়ে যাব। এই সিকোয়েন্সটা আপনাদের মনে রাখতে হবে। এখন বলছে ইথাইল বেনজিন। ইথাইল বেনজিনকে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কি জারণ করা না, জারণ করলে হচ্ছে এখান থেকে কি তৈরি হয়? জাইমান অক্সিজেন তৈরি হয়। এটা না দেখাই। তাহলে ইথাইল বেনজিন আগে আপনি লিখেন ইথাইল বেনজিন। এই হচ্ছে আমার ইথাইল বেনজিন। ইথাইল বেনজিনকে যদি আমি জারণ করি কিসে কনভার্ট হবে? তাই তো, জারণ করতেছি। তাহলে এখানে কার্বন কয়টা বলেন তো? 7 কার্বন। তাহলে 7 কার্বনের একটা অ্যাসিড পাবো। ইথাইল বেনজিনকে আমি যদি জারণ করি আমি কি পাবো? এই যে এটা উৎপন্ন হবে। বুঝতে পারলেন? 6 7 8 কার্বন তো। জিম তোর খবর আছে। আচ্ছা বুঝতে পারলেন? তাহলে উত্তর কি হবে বলেন তো? উত্তর হবে আমার এখানে কি সব ঠিকই দেয়া আছে না? ইথাইল বেনজিন। পরবর্তীতে দেখেন একটা যৌগ দেশে তার সংকরায়ন কি জানতে চাইছে। হ্যাঁ, যৌগটা কি দেয়া আছে একটু লক্ষ্য করেন। CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। এখানে কোনটা সংকরায়ন কি আমরা কি জানি? সংকরায়নের ক্ষেত্রে ডাবল বন্ড থাকলে sp2 হয়, আর সিঙ্গেল বন্ড থাকলে কার্বন কার্বনের মধ্যে sp3 হয়, আর ট্রিপল বন্ড থাকলে sp হয়। তাহলে এটার স্ট্রাকচারটা লক্ষ্য করেন। ডাবল বন্ড, এটা দুইটা হাতে কারে ধরছে? দুইটা হাইড্রোজেনকে ধরছে। ওকে, তাহলে এটা একটা কারে ধরছে? হাইড্রোজেনকে ধরছে। এখানে সিঙ্গেল বন্ড, কার্বনকে ধরছে, এটা আরেকটা হাইড্রোজেনকে ধরছে, ডাবল বন্ড। এই হচ্ছে এটা। এটা মনে রাখা যায় এভাবে, ডাবল বন্ড থাকলে sp2 আর সিঙ্গেল বন্ড থাকলে sp3 আর ট্রিপল বন্ড থাকলে sp হবে। এখন আরেকটা ফর্মুলা মনে রাখেন, কত দিকে ইলেকট্রন আছে একটা পরমাণুর, কত দিকে ইলেকট্রন আছে। দেখেন তো এই কার্বনের 3 দিকে ইলেকট্রন আছে না? 3 মানে কি? sp2 মানে 3টা অরবিটাল। তাহলে এটা সংকরায়নটা কি হবে? sp2। এই কার্বনের লক্ষ্য করেন কত দিকে আছে ইলেকট্রন? এক দিক, দুই দিক, এই যে এক দিক, 3 দিক। এটাও কি হবে? sp2 হবে। এই কার্বন লক্ষ্য করেন এক দিক, দুই দিক,
3 দিক, এটাও 3 দিক আছে, তাহলে কি হবে sp2 হবে। এই কার্বনে দেখেন 1 দিক 2 দিক 3 দিক, এটা 3 দিক, তাহলে sp2 হবে। তাহলে প্রত্যেকটা সংকর আয়ন কি sp2, প্রত্যেকটা সংকর আয়ন কি sp2। সোজা কথা, কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে তার 4 দিকে ইলেকট্রন থাকে সেটা হবে sp3, আর যদি 3 দিকে থাকে sp2, আর যদি 2 দিকে থাকে সেটা হবে sp। বেনজিনের উপর যত কার্বন থাকুক না কেন জারণ করলে বেনজালডিহাইড থেকে ডাইরেক্ট বেনজোয়িক অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, এটা বুঝতে পারছেন? পরবর্তীতে যান। নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে? নিচের কোনটা হচ্ছে সিস এবং ট্রান্স সমানতা প্রদর্শন করবে? সিস ট্রান্স সমানতা কই পড়ছেন আপনারা? আলোক জ্যামিতিক সমানতার মধ্যে পড়ছেন। তাহলে সমানতা কয় প্রকার? সমানতা নরমাল মূলত আপনার দুই ধরনের হয়। একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজম, আরেকটা কি হবে বলেন তো? আরেকটা হবে আপনার অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম, এই স্ট্রাকচারাল আইসোমারিজম আবার 5 ধরনের। একটা হচ্ছে আপনার শিকল বা চেইন সমানতা, চেইন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম, তারপরে কি ফর্ম হয় বলেন তো? পজিশন আইসোমারিজম, তারপর হচ্ছে আপনার ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, তারপর হচ্ছে টোটোমারিজম, আর হচ্ছে মেটামারিজম। এই হচ্ছে আপনার স্ট্রাকচার। আর অপটিক্যাল থেকে আমরা 2 ধরনের পাই, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, আর একটা হচ্ছে অপটিক্যাল তো না, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। তাহলে আমার প্রশ্ন চাইছি কি বলেন তো? সিস্টেন্স। তাহলে আমার সিস্টেন্স নিয়ে যদি আমি কথাবার্তা বলতে চাই, সিস্টেন্স হচ্ছে আমার জিওমেট্রিক্যাল আইসোমারিজমে পড়ছে, তাই না? তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজমের 1 নাম্বার শর্ত কি বলেন তো? আপনার মুক্ত আবর্তন বন্ধ হইতে হবে, মানে কার্বন কার্বন কি থাকতে হবে? ডাবল বন্ড থাকলে কি হয়? মুক্ত আবর্তন বন্ধ হয়ে যায়। এখন ডিটেইলস দেখানো লাগবে না, শুধু মনে রাখবেন কার্বন কার্বন ডাবল বন্ড অথবা সাইক্লিক কোনো কম্পাউন্ড থাকতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে, ধরেন এটা একটা কার্বন ডাবল বন্ড আরেকটা কার্বনের সাথে যুক্ত, এটার সাথে যে 2টা কম্পাউন্ড যুক্ত থাকবে, ধরেন এ এবং বি, এটার সাথে যে 2টা থাকবে এ এবং বি, এই 2টা এ বি কখনো কি হওয়া যাবে না? সেম হওয়া যাবে না। এটা একটা ক্রাইটেরিয়া। 3 নাম্বার ক্রাইটেরিয়া কি বলেন তো? 3 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে, ধরেন এই কার্বন ডাবল বন্ড আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে, তাইলে এ এটার সাথে বি যুক্ত থাকতে পারে, এটার সাথে বি এবং সি যুক্ত থাকতে পারে, তবে শর্ত কি? এ নট ইকুয়াল বি এবং বি নট ইকুয়াল সি, এটা থাকতে হবে। 4 নাম্বার আরেকটা মনে রাখবেন, যদি 4টাই ভিন্ন ভিন্ন থাকে, ধরেন এ বি সি ডি 4টাই ভিন্ন ভিন্ন থাকে, তাহলে এ কখনো বি এর সমান হওয়া যাবে না, বি কখনো সি কখনো ডি এর সমান হওয়া যাবে না। এই 4টা শর্ত আপনাদের মনে রাখতে পারলে জ্যামিতিক সমানতা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলেন? জ্যামিতিক সমানতা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন, আমরা যদি দেখাইতে চাই, এই ধরেন কার্বন ডাবল বন্ড কার্বন আছে, তাহলে এখানে একটা এইচ, এখানে আমি ধরেন CH3 দিলাম, এখানে আমি HCH3 দিলাম। তাহলে লক্ষ্য করেন, এটা যদি এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে এটা বি, তাহলে এ আর বি কি সেম? এ বি সেম না, তাহলে এটা কি জ্যামিতিক সমানতা আমাদের প্রদর্শন করবে। ধরেন এ বি এরকম দিলাম, এইচ এটা দিলাম CH3, এটা দিলাম ধরেন CH3, এটা দিলাম আমি ফ্লুরিন, তাহলে এটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? তো এটা এ এটা বি, তাহলে এ নট ইকুয়াল বি, এটা বি এটা সি, তাহলে সি বি নট ইকুয়াল সি, এটাও জ্যামিতিক সমানতা শো করবে। আমি যদি আরেকটা দেখাইতে চাই, কার্বন কার্বন ডাবল বন্ড এ বি সি ডি যদি দেখাইতে চাই, তাহলে এ কখনো বি এর সমান না, আবার বি কখনো সি কখনো ডি এর সমান না। এরকম একটা এক্সাম্পল দিই। 4 নাম্বারটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, 4 নাম্বারটা নিয়ে একটু কথা বলি। ধরেন কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এটার সাথে ধরেন ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আর হাইড্রোজেন আছে। ওকে, এটা ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, হাইড্রোজেন আছে, ব্রোমিন আছে। কোনটা সিস কোনটা ট্রান্স? এই দুটো যৌগের মধ্যে দেখেন 4টাই ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তার আণবিক ভর। এখানে দেখেন ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে আণবিক ভর বেশি কার? ক্লোরিনের, তাহলে ভারী যে সে নিচে আছে। ব্রোমিন আর হাইড্রোজেন এটার মধ্যে ভারী কে? ব্রোমিন, এটা উপরে আছে। মানে দুইটা ভারী কোন দিকে আছে বলেন তো? কোনাকুনি আছে না, তাহলে এটা কি হবে? ট্রান্স হবে, ট্রান্স। বুঝতে পারলেন? আর এখানে দেখেন দুইটাই পাতলা উপরের দিকে আছে, তাহলে এটা কি হবে? সিস হবে, সিস হবে। তাহলে এইগুলো যদি বুঝে থাকি, এই প্রশ্নের মধ্যে দেখি
সিস্টেম সমানতা প্রদর্শন করবে কি? দেখেন তো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে কি আছে? একটা হাইড্রোজেন, এখানে আছে ক্লোরিন, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, মানে A নট ইকুয়াল B। তাহলে আমার উত্তর হবে এটা, উত্তর হবে এটা। অন্যগুলা কেন হবে না লক্ষ্য করেন তো, এখানে দুইটা হাইড্রোজেন, তাহলে AB ইকুয়াল হয়ে গেছে। এখানে দুইটা হাইড্রোজেন AB সমান, তাহলে A ইকুয়াল B হয়ে গেছে, তাহলে এটা কি শো করবে না। বুঝতে পারলেন? ও আচ্ছা, ওইটা কি বললো? আচ্ছা, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি আমরা বেনজিনের সাথে এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হবে? এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া। এই তোমরা কি হচ্ছে এটা একটু ঝটপট করো। এটার উত্তর করো। হ্যাঁ, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মনে পড়ে এটা কই ইউজ করা হইতো? মনে পড়ে? এটা হচ্ছে আমাদের অ্যাসাইলেশন পড়ছি না, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন, ওইখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়। তাহলে বেনজিনের সাথে কার বিক্রিয়া? এসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া। তাহলে কি উৎপন্ন হবে দেখো তো, এই হচ্ছে আমার বেনজিন, এই হচ্ছে আমার বেনজিন, এটার সাথে কার রিঅ্যাকশন হবে? এসিটাইল ক্লোরাইড CH3C ডবল বন্ড ও Cl, এটার বিক্রিয়া কিসের প্রেজেন্সে বলেন তো? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র। তাহলে কি উৎপন্ন হইতো? মনে আছে Ac2 ফেনন তৈরি হইতো না? Ac2 ফেনন, C ডবল বন্ড ও CH3, Ac2 ফেনন তৈরি হইতো। মনে পড়ে এটা? আমি কিন্তু মেকানিজম দেখাচ্ছি না, কিরকম হইতো। প্রথমে হচ্ছে ACCH3 C ডবল বন্ড ও Cl, এটার সাথে কার রিঅ্যাকশন হইতো? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের। তাইলে এখান থেকে কি ফর্ম হইতো? AlCl4 মাইনাস প্লাস হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হইতো, CH3C ডবল বন্ড ও এই কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়ন কোথায় অ্যাটাক করতো? বেনজিন রিং এর মধ্যে অ্যাটাক করতো। এই হচ্ছে আমার বেনজিন, এই বেনজিন রিং এ আমার কার্বোক্যাটায়ন অ্যাটাক করতো। অ্যাটাক করলে কি ফর্ম হইতো বলেন তো? এই যে এটা হচ্ছে এখানে অ্যাটাক করবে, একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে। কি সিগমা কমপ্লেক্স? এগুলা এই ইয়াতে ছিল রিটেন পার্টে, সো এগুলো এখন দেখানো লাগবে না। পরে সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন বের হয়ে যাবে, এসিটোফেনন তৈরি হবে না, কি তৈরি হবে? এসিটোফেনন তৈরি হবে। বুঝতে পারলেন? মজার মজার জায়গায় ভালো লাগে, সব জায়গায় না। তোমরা কথা বলবে না, ক্লাস করো, হ্যাঁ, ঝগড়া করিও না। আশা করি এটা বুঝতে পারছো। এটার উত্তর কি দিতে পারছো? সবাই চুপ, কি বলতেছে এগুলা? খ এসিটোফেনন, এসিটোফেন, এই বিক্রিয়া কিন্তু তোমাদের দেখাইতে হবে না, এগুলো কত 9 তোমরা এইচএসসি তে পড়ে আসছো, তাই না? এসিটোফেনন কিভাবে তৈরি হয়? প্রথম হচ্ছে এটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে তোমাদের কাজ কি হবে? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তারপর হচ্ছে নাইট্রেশন, সালফোনেশন, এই জিনিসগুলো তোমাদের ভালো করে পড়ে ফেলা। কেমন? চলো পরবর্তীতে যাই। বেনজিন বলয় সক্রিয়কারীমূলক কোনটা? এটা একটা হট টপিক, হট প্রশ্ন, একদম হট। এইখান থেকে প্রশ্ন আসবেই। একটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, একটা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ কারা হয় বলতো? যারা হচ্ছে বেনজিন রিং এর মধ্যে ইলেকট্রন দেয়, আর যারা হচ্ছে বেনজিন রিং থেকে ইলেকট্রন উইথড্র করে নিয়ে যায় তারা হচ্ছে নিষ্ক্রিয়কারী গ্রুপ। এটা মনে রাখার সহজ একটা ট্রিক্স কি, যদি ডাবল বন্ড থাকে, কি বললাম, সাধারণত ইন জেনারেল যদি ডাবল বন্ড থাকে তারা হচ্ছে নিষ্ক্রিয়কারী গ্রুপ হয়, নিষ্ক্রিয়কারী গ্রুপ হয়। আর যদি সবগুলো সিঙ্গেল বন্ড হয় তারা কি হয়? নরমালি সক্রিয়কারী গ্রুপ হয়, সক্রিয়কারী গ্রুপ। আর সক্রিয়কারী গ্রুপকে কি বলা হয় বলতো? অর্থ প্যারা ইন্ডিকেটর বলা হয়, অর্থ এবং প্যারা ইন্ডিকেটর বলা হয়। আর যারা নিষ্ক্রিয়কারী গ্রুপ তাদেরকে হচ্ছে মেটা ইন্ডিকেটর বলা হয়, মেটা ইন্ডিকেটর বলা হয়। বুঝা গেল? আরেকটা যৌগের অর্থ কোনটা প্যারা কোনটা সেটা কিভাবে বুঝবো? ধর এটা একটা বেনজিন, আমি যদি এই কার্বনের রেসপেক্টে কথা বলি, এটাকে আমি 1 নাম্বার কার্বন ধরি, তাহলে এটার রেসপেক্টে এই দুইটাকে বলা হবে অর্থ, অর্থ, আর দূরেরটাকে বলা হবে কি প্যারা,
প্যারা, আর এই দুইটাকে বলা হবে মেটা, এই দুইটাকে বলা হবে মেটা পজিশন। এগুলো আমরা জানি। বেনজিনের মধ্যে সাবস্টিটিউট বা প্রতিস্থাপকের উপর ভিত্তি করে অর্থপ্যারা ইন্ডিকেটর ডিটারমাইন করা। ধরো টলুইন যদি আমি আঁকাইতে চাই, ধরো এটা একটা টলুইন CH3 টলুইন, এই টলুইনের প্রেক্ষাপটে বা সাপেক্ষে এই দুইটা কি অর্থ, অর্থ, এটা কি মেটা, আর দূরেরটা কি এই যে এটা হচ্ছে প্যারা। বুঝতে পারলাম? তাহলে অর্থপ্যারা ইন্ডিকেটর জানতে হবে। তাহলে বলয় সক্রিয়কারী কারা? বলয় সক্রিয়কারী দেখো এটা স্ট্রাকচার কি, কার্বন ডাবল বন্ড ও H, মানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে, তাহলে এটা কি, এটা নিষ্ক্রিয়কারী গ্রুপ। নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি দেখতে চাই, নাইট্রোজেন ডাইঅক্সাইড কিভাবে, এই যে এরকম এরকম, তাহলে এটাও কি ডাবল বন্ড আছে, এটাও বাদ। এমিন সব সিঙ্গেল বন্ড, বুঝতে পারছো? আর এটা যদি লিখতে চাই এটাও ডাবল বন্ড আছে, SO3H সালফোনিক অ্যাসিডে, এটাও ডাবল বন্ড আছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে আমার সি, উত্তর হবে আমার সি। সোজা কথা মনে রাখবা, যদি সিঙ্গেল বন্ড থাকে তারা হয় হচ্ছে, ভাইয়া ক্লাস স্লাইড দিবেন, হ্যাঁ ক্লাস যারা যারা শেয়ার দিছো তাদেরকে হচ্ছে স্লাইড দিয়ে দেওয়া হবে। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা ক্লাস শেয়ার দিবা তাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে। তাহলে এটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে বলয় সক্রিয়কারী কারা হবে? সিঙ্গেল বন্ডন থাকতে হবে। পরবর্তী ক্লাসে ইয়াতে যাই, প্রশ্নে যাই। দেখো, নিম্নের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? আরেকটা প্রশ্ন আসছে জ্যামিতিক সমানতা, এটা পারতে হবে। এটা নিয়ে যদি কথা বলি এটা তো দিবেই না, এটা কি 3 ডিগ্রি এমিন দেয়া আছে, এটা বাদ। তাহলে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে দুইটা হাইড্রোজেন, তাহলে দুইটা হাইড্রোজেন থাকলে কি হয়ে গেল, A ইকুয়াল B হয়ে গেল, তাহলে এটা দিবে না, আমার দিবে না। এটা দেখো এই নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আছে, আর এই তিনটা আছে, দুইটা আছে কি মিথাইল গ্রুপ, এটাও দিবে না। তুমি যদি এটা লক্ষ্য করো, এই যে একটা কার্বন ডাবল বন্ড আর একটা কার্বন আছে, তাহলে এই কার্বনের একটা আছে H, একটা আছে CH3, H একটা আছে কি CH3, তো এই কার্বনের একটা আছে CH3, একটা আছে H, CH3, তাহলে এটা যদি A ধরো, এটা যদি B ধরো, তাহলে A নট ইকুয়াল B, তাহলে জ্যামিতিক সমানতা শো করবে এটা, জ্যামিতিক সমানতা শো করবে হচ্ছে আমার গ। বুঝতে পারলা? এটার আনসার হবে ডি, এটার আনসার হবে আমাদের ডি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো পরবর্তীতে যাই। CH3, এটা একটা বড় একটা যৌগ দেয়া আছে, এটা নামকরণ জানতে চাইছে। তাহলে টপিক কি? কার্বোক্যাটায়ন গেল তোমাদের, তার আচ্ছা কি কি গেল দেখো একটু লক্ষ্য করো। কার্বোক্যাটায়ন গেল, সমানতা গেল, তারপর হচ্ছে বিক্রিয়া গেল, ফ্রিডেলকাফ অ্যালকাইলেশন গেল, অ্যাসাইলেশন গেল। এখন নামকরণ থেকে একটা প্রশ্ন আনছি, তাহলে নামকরণ থেকে তোমাদের প্রশ্ন হইতে পারে। তাহলে এটা নামকরণ কি হবে? এটা স্ট্রাকচারটা একটু আঁকাই নিই আমি, হ্যাঁ সবসময় তোমরা স্ট্রাকচার আঁকাই নিবা নামকরণের ক্ষেত্রে। CH3 CH, দেখো যখনই ব্রেকেট থাকবে মানে কি তার সাথে শাখা শিকল, C2H5 মানে কি বলতো, CH2 CH3, C2H5 কে ভাঙাই লিখলাম। পরে এখানে কি আছে বলতো, CH2 আছে, এখানে আছে কি CH, এটার সাথে আছে Br, পরে CH আছে, এটার সাথে আছে Cl ক্লোরিন আছে, তারপরে আছে হচ্ছে CH3, এইটা হচ্ছে আমার যৌগ। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি, আমার দীর্ঘ শিকল গুনতে হবে। কোন দিক থেকে গুনতে হবে? যে দিক থেকে গুনলে আমার ফাংশনাল গ্রুপ আগে আসবে। তুমি যে দিক থেকে গুনো 1 2 3 4 5 6 7, 6টা হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে আমার এইভাবে গুনতে হবে। তাহলে 1 নাম্বার কার্বন হবে এটা, 2 নাম্বার হবে এটা, 3 নাম্বার হবে এটা, 4 এটা, 5 এটা, 6 এটা, 7 এটা। বুঝতে পারলে? এই 7টা কার্বনের। তাহলে নামটা কি হবে? এটার মূল হবে হ্যাপটেন আকারের কিছু একটা হবে, হ্যাপ্ট হবে, তাই তো? এখন দেখো এটা 2 নম্বরে যুক্ত আছে ক্লোরিন, 3 নম্বরে যুক্ত আছে ব্রোমিন যুক্ত আছে। এখন ব্রোমিন আগে আসবে না ক্লোরিন আগে আসবে? অ্যালফাবেটিক্যালি অর্ডারে আসবে। তাহলে ব্রোমিন লিখতে লাগে বি, ক্লোরিন লিখতে লাগে সি, তাহলে ব্রোমিন অবশ্যই আগে আসবে। তাহলে নামটা কি হবে? 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হ্যাপটেন। দেখো উত্তর কি হবে? 3 ক্লোরো 2 ব্রোমো 5, এখানে 5 মিথাইল 2 ক্লোরো 3 ব্রোমো 5 ইথাইল হেক্সেন। এই এখানে অপশন ভুল আছে। নামকরণ কি হবে? আমি লিখে দিচ্ছি। নামকরণ হবে 2 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হ্যাপটেন। এর উত্তর কি আছে? 3 ব্রোমো 2 ক্লোরো 5 ইথাইল, এটা মিথাইল হবে।
হেক্সেন, এটা তো ভুল আসছে, মিথাইল হ্যাপটেন 3 ব্রোমো 2 ক্লোরো, এই আছে তো, এই যে 3 ব্রোমো আছে তো, ডি, ডি অপশন উত্তর কি হবে? ডি। C2H5 কই গেল? এই যে দেখো C2H5, এই যে এই C2H5 বলতেছো, এই যে দেখো এটা C2H5 পাইছো, এটাই হচ্ছে C2H5 আকারে এভাবে লিখছি, C2H5 পাইলা কি? এটুকু কি পেয়েছেন? C2H5 আশা করি এখন পাইছেন। আচ্ছা আমরা পরবর্তীতে যাই, আশা করি এটা বুঝতে পারছেন। নিম্নোক্ত কোনটি দ্বারা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করা হয়? ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, বুঝতে পারছেন প্রশ্নটা কিরকম হইতে পারে? ফেনল থেকে পিক্রিক অ্যাসিড কেমনে তৈরি করে? নাইট্রেশন করতে হয়। আপনি যদি ভাই বেনজিনের নাইট্রেশন করেন কি তৈরি হয় মনে আছে? এই হচ্ছে আপনার বেনজিন, বেনজিনকে যদি নাইট্রেশন করেন HNO3 আর প্রেজেন্স কি সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা দিলে কি হয় আপনার নাইট্রোবেনজিন তৈরি হইতো, কি হইতো? নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন তৈরি হইতো। কিন্তু আপনি যদি ফেনলকে নাইট্রেশন করেন, কি ফেনলকে, ফেনলকে যদি আপনি নাইট্রেশন করেন HNO3, ফেনল যেহেতু একটা অর্থোপ্যারা ইন্ডিকেটর OH, তাহলে এখান থেকে কি তৈরি হবে? অর্থোনাইট্রোফেনল অথবা প্যারানাইট্রোফেনল তৈরি হবে, অর্থোনাইট্রোফেনল অথবা প্যারানাইট্রোফেনল তৈরি হবে, অর্থোনাইট্রোফেনল অথবা প্যারানাইট্রোফেনল তৈরি হবে। আপনি যদি এই অর্থোনাইট্রো বা প্যারানাইট্রোফেনলকে ফার্দার নাইট্রেশন করেন HNO3 আর হচ্ছে H2SO4, আবার যদি নাইট্রেশন করেন তাহলে কি হয়ে যাবে? 2,4-ট্রাইনাইট্রোফেনল তৈরি হয়ে যাবে। ট্রাইনাইট্রোফেনল, এটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড, এটাকে কি বলা হয়? পিক্রিক অ্যাসিড। তাহলে আপনার কি লাগবে বলেন তো? এই যে এটা লাগবে 2,4-ট্রাইনাইট্রোফেনল অথবা পিক্রিক অ্যাসিড। আমার স্যারের পেইড ব্যাচের স্টুডেন্ট, আমাদের পিডিএফ আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। আচ্ছা এই ক্লাস যারা হচ্ছে শেয়ার দিচ্ছে তাদেরকে আমরা এই পিডিএফটা দিয়ে দিব, আর পেইড ব্যাচে যারা আছে তারা তো অবশ্যই পাবা, বুঝতে পারছো? এই তোমরা এই পিডিএফ পাওয়া নিয়ে বকবক না করে ক্লাস করো তো, এটা বুঝছো কিনা বলো? পরীক্ষা আসলে তো হা করে আনসার করবে এটা এটা, বুঝো ভাই। পিডিএফ তো পাওয়া যাবে, পিডিএফ বললাম দিয়ে দিব তো দিয়ে দিব। তাহলে এই প্রশ্নটা গেল। পরবর্তীতে আসো, নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল থেকে প্রশ্ন আসবেই, এটা হট টপিক। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল থেকে যারা হচ্ছে ক্লাস শেয়ার দিছো পেজে নক করিও, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। এই ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল থেকে তোমাদের প্রশ্ন আসবে। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন লাভার, ইলেকট্রন লাভার, ইলেকট্রন লাভার মানে কি? ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ আছে। কার? ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রনের প্রতি কার আকর্ষণ থাকবে? অবশ্যই পজিটিভ চার্জ যারা আছে, পজিটিভ যারা আছে তাদের আকর্ষণ থাকবে, তাদের আকর্ষণ থাকবে, আকর্ষণ থাকবে, এটা বুঝলাম। তাহলে ইলেকট্রোফাইল কারা হবে? ইলেকট্রোফাইল সকল পজিটিভ চার্জ কি হবে? ইলেকট্রোফাইল। আমি এটা একটা স্লাইড নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। একটা হইতে পারে ইলেকট্রোফাইল, আর একটা হইতে পারে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। এখন ইলেকট্রোফাইল কারা আর হচ্ছে নিউক্লিওফাইল কারা? ইলেকট্রোফাইল হচ্ছে সকল, ইন জেনারেল সকল পজিটিভ গুলা কি ইলেকট্রোফাইল, আর সকল নেগেটিভ গুলা কি নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল হইতে পারে তোমার ধনাত্মক, ধনাত্মক, আরেকটা হইতে পারে প্রশম, প্রশম। এটা হইতে পারে ঋণাত্মক, আর সকল প্রশম হইতে পারে। কিরকম হইতে পারে দেখো, সকল ধনাত্মক কি ইলেকট্রোফাইল, যেমন ধরো কি হইতে পারে? আর পজিটিভ হইতে পারে, তারপর হচ্ছে তোমার হেলুজেন পজিটিভ হইতে পারে, H প্লাস হইতে পারে, হাইড্রোনিয়াম আয়ন হইতে পারে, তারপরে মানে হোয়াট যত পজিটিভ আছে সকল। আর এখানে সকল ঋণাত্মক, যেমন হেলুজেন মাইনাস হইতে পারে, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, সকল কিছু এই হেলুজেনের আন্ডারে পড়ে গেল। তারপর কি আছে? COOH হইতে পারে, তারপর হচ্ছে তোমার
SO3 মাইনাস হইতে পারে, HSO3 মাইনাস হইতে পারে, তারপর আরো যত যত নেগেটিভ যা কিছু আছে আর মাইনাস হইতে পারে, OH মাইনাস হইতে পারে, তারপর আর কি আছে, এই সকল কিছু কি নিউক্লিওফাইল। বুঝতে পারলা? এবার আসি প্রশম কারাকার আছে, এগুলো তো আমরা পজিটিভ নেগেটিভ দিয়ে আইডেন্টিফাই করে ফেলতে পারি। লুইস অ্যাসিড, সকল লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড, সকল লুইস অ্যাসিড কি তোমার ইলেকট্রোফাইল। আর লুইস বেস, লুইস ক্ষারক, সকল কি নিউক্লিওফাইল। লুইস অ্যাসিড কি, লুইস অ্যাসিড কারা, যারা হচ্ছে ইলেকট্রন জোড় কি করে গ্রহণ করে, ইলেকট্রন জোড় গ্রহণ, তারা কি লুইস অ্যাসিড। তাহলে ইলেকট্রনের ভিতরে আকর্ষণ আছে, কারা কারা লুইস অ্যাসিড, বয়ফ্রেন্ড নাম্বার 3, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ফেরিক ক্লোরাইড, আরো যত লুইস অ্যাসিড আছে। আর প্রশম কারা কারা আছে নিউক্লিওফাইল, অ্যামোনিয়া, তারপরে পিএইচ ফসফিন, হাইড্রোজেন সালফাইড, আর কারা কারা থাকতে পারে ওয়াটার, আরো যারা যারা আছে যত লোন পেয়ার যুক্ত যারা আছে, যারা হচ্ছে ইলেকট্রন দিতে পারে। শেয়ার ডান, শেয়ার ডান, ওকে, বুঝতে পারলেন? তাহলে এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল থেকে আমাদের প্রশ্ন হতে পারে। তাহলে ইলেকট্রোফাইল দেখো, ফসফিন এটা একটা নিউক্লিওফাইল, তার গায়ে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে, ওয়াটার লোন পেয়ার আছে, অ্যামোনিয়া লোন পেয়ার আছে, সবগুলো হচ্ছে নিউক্লিওফাইল। একটা আছে শুধু তোমার ইলেকট্রোফাইল, সেটা হচ্ছে আমার এমিন, বয়ফ্রেন্ড নাম্বার 3, বোরন ট্রাইফ্লোরাইড। এটার কি অষ্টক সংকোচন আছে, তাই না, ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে। পরবর্তীতে যাই, ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দ্বারা কোন গ্রুপের মধ্যে পার্থক্য করা হয়। ফেলিং টলেন দ্বারা কি কি অ্যালডিহাইড কিটোন পার্থক্যকরণ করা হয়, এটা না জানলে দাঁত ফালাই দিতে হবে। অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন। এখন তোমাদের প্রশ্ন এখান থেকে কি কি শিখতে হবে, শনাক্তকরণ, জৈব যৌগ শনাক্তকরণ, জৈব যৌগ শনাক্ত, শনাক্ত কি কি শিখতে হবে শনাক্তের মধ্যে। 1 নম্বর অ্যালকোহল, হট টপিক, অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কেমনে শনাক্তকরণ করা হয়, এটা হচ্ছে কি দ্বারা বলতো, লুকাস বিকারক দ্বারা। তারপর আর কি কি শিখতে হবে, অ্যালডিহাইড, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ শিখতে হবে। তারপরে শিখতে হবে তোমার কার্বনিল গ্রুপ শনাক্তকরণ, কার্বনিল গ্রুপ শনাক্তকরণ শিখতে হবে। আর কিছু আছে, মোটামুটি যত শনাক্তকারী বিক্রিয়া আছে এগুলো তোমাদের দেখতে হবে। তারপরে যাও, এটা প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কার্যকরী মূলকটি অর্থপ্যারা ইন্ডিকেটর হবে, প্রতিস্থাপক। তাহলে বেনজিনের মধ্যে প্রতিস্থাপন করবে। দেখো তো এটার মধ্যে কি আছে, ডাবল বন্ড আছে, কার্বন অক্সিজেনের ডাবল বন্ড আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার মেটা নির্দেশক, এটা আমার মেটা নির্দেশক, কারণ কি ডাবল বন্ড আছে। তাহলে এটা নিষ্ক্রিয়কারী গ্রুপ, CHO ডাবল বন্ড আছে, এটা আমার কি মেটা নির্দেশক। ক্লোরাইড নেগেটিভ, মানে এটা কি নেগেটিভ, মানে কি সকল নেগেটিভ গুলো কি করে বলতো, ইলেকট্রন উইথড্র করে ফেলে। তাহলে ক্লোরাইডও কি হবে না, এই উত্তর দুইটা এখানে, এটা পজিটিভ Cl+, এটা ভুল দেওয়া হয়েছিল, হ্যাঁ Cl+, তাহলে এটা আমার উত্তর হবে না। কিন্তু আমি যে মিথাইল গ্রুপ যুক্ত করি, দেখো তো বেনজিন বলে মিথাইল যুক্ত করলে কি হবে, চারটা আরেকটা এক লাইনে লিখতে হয়, হ্যাঁ এই 5টা জিনিস এক লাইনে লিখতে হয়। ধর এটা হচ্ছে আমার বেনজিন, এখানে মিথাইল গ্রুপ যুক্ত আছে, মানে কি এটা বলো তো টলুইন হয়ে গেল। তখন কি করে, এই বন্ডের ইলেকট্রন কার দিকে সরে আসে এখানে, তাহলে এখানে 5টা হয়ে যায়, এই বন্ড কই যাবে কর্নারে, মানে সোজা কথা বন্ড যাবে কর্নারে, কর্নার আসবে বন্ডে, এটা হচ্ছে রেজোনেন্স বলা হয়। এখানে ডাবল বন্ড হয়ে গেল, CH3 পজিটিভ হয়ে গেল। তাহলে এখানে বন্ড ইলেকট্রন এখানে চলে আসলো, আর এখানে একটা বন্ড ছিল, এখানে একটা বন্ড ছিল, তাহলে কর্নার যাবে বন্ডে, বন্ড আসবে কর্নার, এখানে কিন্তু ডাবল এরো সাইন দিতে হয়, হ্যাঁ ডাবল এরো সাইন দিতে হয়। তাহলে এখানে এরকম হইলো, পরবর্তী ফেজে কি হবে, ডাবল বন্ড CH3 পজিটিভ হয়ে গেল। লক্ষ্য করো এখানে একটা নতুন বন্ড ক্রিয়েট হইলো, এই বন্ড এখানে চলে আসছে, মানে এখানে ইলেকট্রন চলে আসলো, এখানে একটা বন্ড ছিল, তাহলে কর্নার কই যাবে বন্ডে, আর বন্ড কই যাবে কর্নারে যাবে। তাহলে পরবর্তী স্টেপটা কি হবে, ডাবল বন্ড CH3 পজিটিভ, এখানে একটা বন্ড নতুন হয়েছে, এখানে একটা নতুন বন্ধন হয়েছে, এখানে ইলেকট্রন চলে আসছে, তাহলে কর্নার আসবে বন্ডে, এই বন্ড আবার আগেরটা আগের কাছে দিয়ে দিবে, আলটিমেটলি এখানে এরকম আবার আগের মতো হয়ে গেছে, খালি বন্ডগুলো একবার চেঞ্জ হয়েছে, একটা রোটেশন হয়েছে। তাহলে এটা যদি 1 নাম্বার হয়, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে আমার 4 নাম্বার, এটা হচ্ছে আমার 5 নাম্বার। বলো তো 2 3 আর 4, 2 3 আর 4 এর মধ্যে কি হয়েছে, এই যে
অর্থ পজিশন না, এটা অর্থ পজিশন, এটা হচ্ছে প্যারা পজিশন, এটা হচ্ছে আবার অর্থ পজিশন। তাহলে ইলেকট্রন ডেনসিটি বাড়াইছে, যখন অন্য একটা প্রতিস্থাপকের সাথে এটা যাবে তখন কি অর্থ এবং প্যারা পজিশনে নেগেটিভ চার্জ বাড়াইছে, একটা ইলেকট্রোফাইল এখানে অ্যাটাক করতে পারবে। বুঝতে পারলা? তাহলে অর্থ এবং প্যারা ইন্ডিকেটর নির্দেশ করে কারা? অর্থ এবং প্যারা নির্দেশ করেছে বেনজিন বলে সক্রিয়কারী গ্রুপ যে আছে। সবাই এটার আনসার কি বুঝতে পারছো? আমি কিন্তু একদম ডিটেইলস দেখাইছি ভাই, এখন এই ডিটেইলস দেখানোর সময় না, তাও একটু রিকল বা মনে করাই দিচ্ছি, কেমন? আশা করি এটা ক্লিয়ার। চলো পরবর্তীতে যাই। নিচের কোনটি কেনিজেরো বিক্রিয়া? চারটা বিক্রিয়া দেয়া আছে, কোনটা কেনিজেরো? কেনিজেরো বিক্রিয়া মনে আছে? কেনিজেরো বিক্রিয়া কি? যে কেনিজেরো বিক্রিয়া একটা অসামঞ্জস্য বিক্রিয়া। কেনিজেরো বিক্রিয়া কি একটা অসামঞ্জস্য বিক্রিয়া? আমি একটু রিকল করাই। কেনিজারো কেনিজারু আর হচ্ছে তোমার অ্যালডল ঘনীভবন, অ্যালডল, দুইটা বিক্রিয়া আমরা পাশাপাশি শিখবো, হ্যাঁ, কারণ দুইটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ আছে, কেনিজারু আর হচ্ছে অ্যালডল। আচ্ছা, কেনিজারু বিক্রিয়ার শর্ত কি? এক নম্বর আলফা হাইড্রোজেন থাকা যাবে না। কি? আলফা হাইড্রোজেন থাকা যাবে না, থাকা যাবে না। দুই নাম্বার শর্ত কি বলতো? এটার যেহেতু অসামঞ্জস্য বিক্রিয়া, একবার জারণ ঘটবে একবার বিজারণ ঘটবে, লঘু এখানে তো দেয়া আছে, ভুল বললাম, এখান থেকে দেখা যায় আলফা হাইড্রোজেন থাকা যাবে না, একটা অসামঞ্জস্য বিক্রিয়া। আর তাহলে গাঢ় ক্ষার দ্রবণের প্রেজেন্সে বিক্রিয়াটা ঘটবে। কিসের প্রেজেন্সে? গাঢ় ক্ষার দ্রবণ। ক্ষার দ্রবণটা কি লাগবে? গাঢ়। সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড কি লাগবে? গাঢ় লাগবে, গাঢ় লাগবে। বুঝতে পারলা? এই হচ্ছে কন্ডিশন। এখন কেনিজারো বিক্রিয়া দিবে কারা? আলফা হাইড্রোজেন থাকা যাবে না। আলফা হাইড্রোজেন কি? ফাংশনাল গ্রুপ, যেই কার্বনের সাথে যুক্ত থাকবে ওই কার্বনের সাথে সরাসরি কার্বনকে বলা আলফা কার্বন। তাহলে ধরো CH2, এটা একটা ফাংশনাল গ্রুপ, এটা যে কার্বনের সাথে যুক্ত, এখানে ধর আমি H দিয়ে দিই, এটা তো কোনো কার্বনের সাথে যুক্ত না। তাহলে ফর্মালডিহাইড কি? একটা আলফা হাইড্রোজেন বিহীন যৌগ, এটা কি কেনিজারো বিক্রিয়া দিবে। তারপর বেনজালডিহাইডও এরকম কেনিজারো বিক্রিয়া দিবে। আমি যদি তোমাকে দেখাই, এ হচ্ছে বেনজিন, এই CH2 বেনজালডিহাইড, এটাও কি কেনিজারো বিক্রিয়া দিবে। আর অ্যালডোল বিক্রিয়া কারা দিবে? অ্যালডোল বিক্রিয়া দিবে হচ্ছে আলফা হাইড্রোজেন থাকা লাগবে, থাকা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু। তারপর হচ্ছে লঘু ক্ষার দ্রবণ লাগবে, লঘু ক্ষার দ্রবণ লাগবে। বুঝতে পারলেন? তাহলে এটা কি উদাহরণ কারা? যে কোনো অ্যালডিহাইড, CH3 ফর্মালডিহাইড ছাড়া, CH2। তারপরে 3 নাম্বার, আর তো কিছু লাগবে না, এটুকু জানলেই হলো। এখানে হচ্ছে সেটা দেখাই দিচ্ছি, আলফা হাইড্রোজেন থাকা লাগবে, এটা একটা ঘনীভবন বিক্রিয়া, এটা ছিল অসামঞ্জস্য বিক্রিয়া, আর এটা হচ্ছে লঘু ক্ষারের প্রেজেন্সে হবে। বুঝতে পারলেন? তাহলে এইগুলো যদি বুঝে থাকেন, এখন এটা আনসার করেন। এখানে একটা অ্যালডিহাইড, আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যালডিহাইডকে যদি আপনি জারণ করেন কিসে কনভার্ট হয় বলেন তো? অ্যালডিহাইডকে জারণ করলে আপনার তৈরি হয় হচ্ছে অ্যাসিড তৈরি হয়। আর অ্যাসিডকে যদি আপনি ফার্দার বিজারণ করেন তাহলে কিসে তৈরি হবে? অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে বিজারণ করলে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। যেহেতু আমার অ্যালডিহাইড নিয়ে কথাবার্তা, অ্যালডিহাইডকে একবার জারণ করতে হবে। অসামঞ্জস্য বিক্রিয়া কি? যে যৌগের একবার জারণ ঘটবে ওই যৌগের আর একবার কি করবে? বিজারণ ঘটবে। তাহলে একবার জারণ ঘটলে তৈরি হবে অ্যাসিড, একবার বিজারণ ঘটলে তৈরি হবে অ্যালকোহল। যেহেতু আমার ফর্মালডিহাইডকে যদি একবার জারণ করি কি তৈরি হবে? অ্যাসিড তৈরি হবে। ওই অ্যাসিডের সাথে সাথে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে ফেলে আর একটা অ্যালকোহল তৈরি হবে। আর যেহেতু আমার ক্ষার দ্রবণটা লাগবে গাঢ় 50%, তাহলে কি খুব গাঢ় আছে, আর এগুলো কি ডাইলিউট। তাহলে আমার উত্তর কি হবে? উত্তর হবে আমার এ। উত্তর কি হবে আমার? এ হবে আমার উত্তর। বুঝতে পারছেন? উত্তর হবে আমার এ। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই জিনিসটা যদি দেখাইতে চাই, দেখেন কি ছিল? ফর্মালডিহাইড ছিল, HCH2, এটার একবার জারণ ঘটাইতে হবে। একবার জারণ ঘটলে কি হবে? CH, বিজারণ ঘটলে হবে অ্যালকোহল, মিথানল হবে, আর জারণ ঘটলে কি তৈরি হবে? HCOOH, ফর্মিক অ্যাসিড তৈরি হবে। তাহলে 2 মোল 2 লাগবে। সোডিয়াম হাইড্রোক্সাইডে কি লাগবে বলেন তো? গাঢ় লাগবে, গাঢ়। মেকানিজম আমি আর দেখাইলাম না, এখন আর মেকানিজম দেখানোর সময় নেই। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, সেটা হচ্ছে আপনার কি বলেন তো? SN1 এবং SN2 বিক্রিয়া।
এই দুইটা আপনার ভালো করে মনে রাখতে হবে। SN1 কারা দেয়? SN1 হচ্ছে 2 ধাপে ঘটে। SN1 কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। আর SN2 হচ্ছে 1 ধাপে ঘটে। তারপর দেখেন SN1 বিক্রিয়ার জন্য অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম কত? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর SN2 এর জন্য হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই জিনিসটাই বারবার পরীক্ষা আসে। সক্রিয়তা, অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা কত? 3 2 1, আর এটা হচ্ছে 1 2 3। বুঝতে পারলেন? তারপর হচ্ছে দেখেন এটা শুধু একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটা হচ্ছে দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। আমি মেকানিজম এখন আর যাচ্ছি না। কি লিখছে এটা? আচ্ছা, এবার আমরা পরবর্তীতে যাই। এগুলো পারবেন। নিচের কোনটি হচ্ছে এরোমেটিক যৌগ নয়? কোশ্চেনটা বুঝছেন? কোনটি এরোমেটিক যৌগ নয় জানতে চাইছি। তাহলে এরোমেটিসিটি থেকে প্রশ্ন আসে। এরোমেটিসিটিকে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। বেনজিন ওইটা কি হতে? চাকরিক হইতে হবে, সমতুল্য হইতে হবে। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে আমি যদি একটা একটা করে লক্ষ্য করি, এটা কি পিরিডিন। পিরিডিনের মধ্যে এখন তো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা? 4n+2 ইকুয়াল টু কত বলেন তো? 3টা পাই ইলেকট্রন 6। তাহলে n এর মান আসছে কত? n এর মান আসছে 1। তাহলে এটা কি আমার এরোমেটিক যৌগ। এটা দেখেন, এটা যাবে এখানে। আচ্ছা, একটু চেঞ্জ করি কালার। এখানে রেজোনেন্স হবে। এই ইলেকট্রন এখানে আসবে, এটা এখানে যাবে, এটা আবার এখানে আসবে। রেজোনেন্স হয়েছে। তাহলে রেজোনেন্সের হওয়ার কারণে এই দুইটা ইলেকট্রন কি বেনজিন রিংয়ে চলে গেছে। তাহলে 4n+2 ইকুয়াল টু কত হচ্ছে? 6 হচ্ছে। n এর মান 1 হচ্ছে। তাহলে এটাও কি এরোমেটিক কম্পাউন্ড। এটা হচ্ছে সাইক্লো, কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে 3 হলে কি হয়? প্রোপ হয়। তাহলে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। এটা কি সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন যেহেতু, এখানে দেখেন তো লক্ষ্য করেন পাই ইলেকট্রন কয়টা? দুইটা। তাহলে 4n+2 ইকুয়াল টু কত? 2। তাহলে 4n ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে n এর মান আসতেছে 0। তাহলে এটাও কি এরোমেটিক কম্পাউন্ড। 4n+ n এর মান কি হইতে পারে? 0 1 2 3 এরকম হইতে পারে, খালি ভগ্নাংশ হওয়া যাবে না। এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন অ্যানায়ন। অ্যানায়নের ক্ষেত্রে দেখেন তো এটা ভিতরে ঢুকে যাবে না। তাহলে 4n+2 ইকুয়াল টু কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তখন n এর মান কত আসে দেখেন তো? হাফ হয়ে যাবে, হাফ। তাহলে এটা আমার কি না? এরোমেটিক কম্পাউন্ড না। এটা আমার এরোমেটিক কম্পাউন্ড না। বুঝতে পারলেন? উত্তর হবে এ। উত্তর হবে এ। তাহলে আমার শর্ত কি বলেন তো? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। 4n+2 সংখ্যক, 4n+2 ইকুয়াল সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, যেখানে n এর মান কি হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে, ডট 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 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। শুধু ভগ্নাংশ হওয়া যাবে না। পরবর্তীতে আসেন, নিচের কোনটি তাৎক্ষণিকভাবে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দেয়? লুকাস বিকারক দিয়ে কি করা হয়? একটু আগে বলে আসছি, অ্যালকোহল পার্থক্যকরণ করা হয়। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ করা হয়। যদি 1 ডিগ্রি অ্যালকোহল নাও, সেটা কি করবে? লুকাস বিকারকের সাথে 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, আমি লিখেই দিচ্ছি। যদি 1 ডিগ্রি অ্যালকোহল নাও, সেটা কি লুকাস বিকারকের সাথে খুবই দ্রুত, লুকাস বিকারক কি জিঙ্ক ক্লোরাইড এবং HCl কি কনসেন্ট্রেটেড। এটা কি বিক্রিয়া দিবেই না, খুব স্লো, খুব স্লো। আর যদি তুমি 2 ডিগ্রি অ্যালকোহল নাও, 2 ডিগ্রি অ্যালকোহল নাও, সেটা কি করবে? লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দিবে, তবে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। হ্যাঁ। আর যদি তুমি 3 ডিগ্রি অ্যালকোহল নাও, 3 ডিগ্রি অ্যালকোহল নাও, লুকাস বিকারক দাও, এটা খুব ফাস্ট, খুব ফাস্ট রিঅ্যাকশনটা দিয়ে দিবে। তা তাৎক্ষণিক কে দিবে? 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল কই আছে? 3 ডিগ্রি অ্যালকোহল আছে এই যে এটা, এই হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে সবার সাথে খুব, লুকাস বিকারকের সাথে খুব ফাস্ট বিক্রিয়া দিবে। আনসার বি। এই একজন বি আনসার করছে। এটা কি 3 ডিগ্রি অ্যালকোহল? ওই এটা তো এইচ আছে, 2 ডিগ্রি অ্যালকোহল। এইচ আছে না, 2 ডিগ্রি অ্যালকোহল। আনসার হবে সি হবে। আনসার কি হবে? সি হবে। এই বুঝতে পারছেন আনসার কেন সি হবে?
আনসার কি হবে? সি হবে। এই তোমরা কি বুঝতেছো এটা কেন সি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল কি দিবে? লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দিবে। চলো তারপরে যাই। একটা কম্পাউন্ড দেয়া আছে পি। পি কি? পি জানতে চাইছে। দেখো এই প্রশ্নটা কি তোমরা দেখছো মনে হচ্ছে অ্যালকেনের বিক্রিয়ার মধ্যে পড়ছিল না? এই হাইড্রোজেন প্যারঅক্সাইড অথবা জৈব প্যারঅক্সাইডের উপস্থিতিতে যদি আমি অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া ঘটায় সেটা অ্যান্টি মার্কোনিকভ হয়ে যায়। যদি জাস্ট আমি এই হাইড্রোজেন প্যারঅক্সাইড না দিতাম তাহলে এটা মার্কোনিকভ হয়ে যেত। তাহলে অ্যান্টি মার্কোনিকভে কি হয় বলো তো? ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। কি মনে আছে? আমি যে জায়গায় তোমাদেরকে দেখাইতে চাই CH3 CH, এই যে ডাবল বন্ড একটা বন্ধন দিলাম আরেকটার জন্য দুইটা ইলেকট্রন দিলাম CH2 এটা ছিল। তাহলে ফ্রি রেডিক্যাল মেকানিজমে কি হয়? যদি দেখো এই ইলেকট্রনটা এই লুক নিয়ে যায় তাহলে এটা কি হবে বলো তো? কি তৈরি হবে এখান থেকে? আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা এটা একদম ডিটেইলস দেখাই, একটু ধৈর্য ধরো। হাইড্রোজেন ব্রোমাইড এর একটা অপ্রতিসম বিকারক, এখানে কি মুক্ত সুষম বিভাজন হয়েছে তাহলে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। হাইড্রোজেন দেখো H2O2 তাই তো? এখানে সুষম যদি বিভাজন হয় স্ট্রাকচারটা এভাবে লিখবো। দেখো H2O2 এখানে যদি সুষম বিভাজন হয় কি তৈরি হবে বলো তো? OH ফ্রি রেডিক্যাল তৈরি হবে, দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এই OH ফ্রি রেডিক্যাল কি করবে? এই অপ্রতিসম বিকারকের সাথে রিঅ্যাকশন করবে। অপ্রতিসম বিকারকের সাথে কি করবে? এই একটা ফ্রি রেডিক্যাল এখানে চলে আসবে, এখান থেকে কি তৈরি করবে বলো তো? ওয়াটার তৈরি করবে আর হচ্ছে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এইটুকু বুঝছো কি? পরে ব্রোমিন ফ্রি রেডিক্যাল কি করবে? এইটার মধ্যে অ্যাটাক করবে। এখন এটা লিখি CH3 CH সিঙ্গেল বন্ড, এখানে দুইটা রেডিক্যাল দিচ্ছি মানে আরেকটা বন্ডের জন্য দুইটা ইলেকট্রন দিচ্ছি, তারপরে CH2 এটার সাথে কি আসতে পারে? এই ব্রোমিন ফ্রি রেডিক্যালটা আসতে পারে। এখন কথা হচ্ছে আমি অন্য কালার দিয়ে দেখাই। এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল চাইলে একবার সে এখানে অ্যাটাক করতে পারে, আবার চাইলে সে কোথায় যেতে পারে? এই ব্রোমিন ফ্রি রেডিক্যালটা বলো তো এই কার্বনে যাইতে পারে। দুইটা কেস সম্ভব। তাহলে এখান থেকে আমরা কয়টা জিনিস পাবো? দুইটা জিনিস পাবো। যদি এখানে যায়, যেটা আমি এই কালার দিয়ে লিখতেছি, সেখানে কি তৈরি হবে বলো তো? CH3 CH ফ্রি রেডিক্যাল সিঙ্গেল বন্ড CH2 Br এটা তৈরি হবে। আর যদি এখানে যায় তাহলে কি তৈরি হবে? আমি ওই কালার দিয়ে লিখি CH3 CH Br CH2 ফ্রি রেডিক্যাল। দেখো এখানে দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। একটা হচ্ছে এটা আমার 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা আমার 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাহলে ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি কি ছিল বলো তো? ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি ছিল 3 2 1, এটা ছিল আমার ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি। তাহলে আমার 2 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, তাহলে আমার মূল উৎপাদ কি পাবো? এটা পাবো। আর আরেক তারপরে কি করবে? প্রোটন এসে এখানে জাস্ট বসে যাবে। তাহলে আমার উত্তর কি হবে বলো তো? CH3 CH2। আচ্ছা তারপরে হচ্ছে কি হবে? পরের স্টেপটা এখানে দেখাই। আচ্ছা এটা পরে দেখাচ্ছি, পরের স্টেপটা দেখাচ্ছি। তাহলে এটা আমার মেন উৎপাদ হবে। আমি ওই কালার দিয়ে লিখি যেটা দিয়ে লিখতেছিলাম CH3 CH ফ্রি রেডিক্যাল CH2 Br। তারপর এখানে কি আসবে বলো তো? HBr আসবে আবার। তারপরে HBr এর এই একটা রেডিক্যাল এখানে এসে বসে যাবে। জাস্ট এখান থেকে কি তৈরি হবে বলো তো? CH3 CH2 CH2 Br এটা হবে আবার মেন উৎপাদ। এটা কই আছে? CH এই যে এটা, কারণ 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল কি বেশি স্টেবল, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল কি বেশি স্টেবল। তাহলে ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি কি ছিল? ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি হচ্ছে, আমি লিখে দিচ্ছি, ফ্রি রেডিক্যাল মানে কি মুক্ত মূলকের স্টেবিলিটি। স্টেবিলিটি হচ্ছে তোমার 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। এটা একটু মনে রাখতে হবে, বুঝতে পারলেন? এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ। এটা কি? অ্যান্টি মার্কোনিকভ। যারা যারা হচ্ছে ক্লাসটা শেয়ার দেন নাই ভাই, নিজেদের টাইমলাইনে একটু শেয়ার দিয়ে দেন। হ্যাঁ এই গেল। তারপরে দেখেন একটি অ্যালকিনকে ওজোনালাইসিস করে এক অণু প্রোপানন এবং হচ্ছে এক অণু ইথানল পাওয়া গেল। তাইলে এই অ্যালকিনটা কি? এখানে বলেন তো ওজোনালাইসিস মনে আছে? ওজোনালাইসিস এখানে কি প্রোপানন পাইতে হবে। তাহলে আমি অ্যালকেনটা পরে লিখি, আমি আগে আনসারটা লিখি। কি কি পাওয়া যায় এখান থেকে বলেন তো? এখান থেকে আপনার পাওয়া যায় প্রোপানন CH3 C ডবল বন্ড O
CH, এই হচ্ছে আমার প্রোপানন, আর কি পাইতে হবে ইথানল, CH3CHO ইথানল, এই দুইটা আমার পাইতে হবে। তাহলে টোটাল কার্বন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে আমার অ্যালকিনটাকে নিতে হবে 5 কার্বনের। এখন কি নরমাল 5 কার্বন নিলে হবে, আমার যেহেতু এখানে কিটোন আছে তাহলে আমার একটা আইসো কম্পাউন্ড নিতে হবে বা শাখাযুক্ত কম্পাউন্ড নিতে হবে। তাহলে আমার এটা হবে এটা CH3 ডাবল বন্ড CH3, বুঝতে পারলেন? হ্যাঁ ঠিক আছে, এটা আমার নাম কি বলেন তো, 2-মিথাইল বিউটুইন, নাম কি হবে 2-মিথাইল বিউটুইন। 2 নম্বরে কি যুক্ত আছে, মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে 2-মিথাইল বিউটুইন, 2-মিথাইল বিউটুইন, এটা কই আছে দেখেন তো, 2-মিথাইল বিউটুইন, বুঝতে পারলেন? এটার আনসার হবে ডি, আনসার হবে ডি। এখন যদি এই মেকানিজমটা একটু আপনাদেরকে দেখাইতে চাই, এই যে দেখাই একটু, হ্যাঁ আমি 2-মিথাইল বিউটুইনটা যদি একটু লিখি, CH3 ডাবল বন্ড CH2, সরি এখানে কি যুক্ত হবে, ওজোন যুক্ত হবে, কিসের প্রেজেন্সে, কার্বন টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে। তাহলে ডাবল বন্ডে ওজোন যুক্ত হবে, তাহলে প্রথম পদটা লিখে ফেলি CH3 এটুকু থাক, তারপর এখানে কি ছিল, CH ছিল, CH2 ছিল, এখানে আমার ওজোন অ্যাড হবে, মানে 3টা অক্সিজেন অ্যাড হবে। তারপরে স্টেপে কি হয়, যে স্প্লিট হয়ে যাবে, এই যে এভাবে ভাঙবে আর হচ্ছে এভাবে ভাঙবে, কিসের প্রেজেন্সে বলেন তো, জিঙ্ক আর হচ্ছে ওয়াটার দিতে হবে, তাই তো। জিঙ্ক অক্সিজেনকে নিয়ে বের হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে, আর এই পাশটাতে কি থাকতেছে বলেন তো, CH3CO থাকতেছে, তাহলে CH3 থাকতেছে, C ডাবল বন্ড O থাকতেছে, CH3 থাকতেছে প্রোপানন, আর এই পাশটাতে কি থাকতেছে, CH3, এটা 3 কিন্তু, CH3CHO মানে ইথানল থাকতেছে। তাহলে প্রশ্নটা আপনার বুঝতে হবে, এটা কি কিটোন চাইলে অবশ্যই আইসো নিতে হবে, যদি কিটোন না চাইতো আপনি নরমাল শিকলটা নিতেন, আশা করি এটা বুঝে গেল। পরবর্তীতে দেখেন 100 ml, আচ্ছা অর্গানিক থেকে যে টপিকগুলো পড়াইছি, অর্গানিক থেকে আপনাদের যে টপিকগুলো পড়াইছি ওই টপিকগুলো আপনারা ভালো করে পড়বেন, তাহলে অর্গানিক থেকে আপনাদের কোশ্চেনগুলো কমন পড়বে। কি কি পড়াইলাম বলেন তো, ফ্রি রেডিক্যাল, তারপর হচ্ছে আপনার ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, বেঞ্জিন বলয় সক্রিয়কারীমূলক, বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারীমূলক, তারপর বিভিন্ন নামীয় বিক্রিয়া, কেনিজেরো বিক্রিয়া, অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া, তারপর হচ্ছে আপনার ক্লিমেনসন রিডাকশন বিক্রিয়া, যেটা হচ্ছে কার্বনিল গ্রুপ সরাসরি মিথিলিন মূলকে কনভার্ট হয়। তারপর আর কি শিখলাম বলেন তো, ফিডেলগ্রাফ অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, তারপর হচ্ছে এরোমেটিসিটি, এই জিনিসগুলো আপনারা ভালো করে শিখবেন। হ্যাঁ আশা করি এটা বোঝা গেল। চলেন আমরা পরবর্তীতে যাই। এটাতে লক্ষ্য করেন 100 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের 0.4 মোলার সালফিউরিক অ্যাসিড লাগবে। এখন দেখেন এখানে সোডিয়াম কার্বনেট হচ্ছে দ্বিক্ষারীয় একটা যৌগ, এটা হচ্ছে এক অম্লীয় একটা যৌগ। তাহলে এখানে আমাদের সূত্র কি পড়ছি ছোটবেলায় বলেন তো, সূত্র ছোটবেলায় পড়ছি, জাস্ট এটা মনে রাখবেন, N1 সমান সমান N2 অথবা সামেশন অফ N1, আচ্ছা মেন সূত্রটাই লিখে দিই, জাস্ট এটা মনে রাখবেন, সামেশন অফ N1E1 ইকুয়াল সামেশন অফ N2E2, এটা হচ্ছে সূত্র। এটাকে একটু কনভার্ট করে লেখা যায় কি, S1V1E1 ইকুয়াল টু S2V2E2। যদি এখানে S এর পরিমাণ আরো বেশি থাকে তাহলে আরো বেশি হইতে পারে, এরকম হইতে পারে। তাহলে এখানে আমার ধরেন আমি V1 কাকে ধরবো, এগুলোকে ধরে V1 কত 100 দেয়া আছে, তাহলে S1 কত বলেন তো, S1 দেয়া আছে 0.2। সোডিয়াম কার্বনেটের জন্য তুল্য সংখ্যা E এর মান কত, তুল্য সংখ্যা হচ্ছে 2। আর ওই পাশে আমি যদি 2 তে যাই, V2 কত দেয়া আছে, V2 দেয়া আছে, বের করতে হবে। S2 কত দেয়া আছে, S2 দেয়া আছে 0.4। আর HCl এর জন্য E2 এর মান কত 1। তাহলে আমি যদি সূত্রতে বসাই, আমার V2 বের করতে হবে। V2 সমান সমান কি হবে বলুন তো, V2 সমান সমান হবে S1 V1 E1 ডিভাইডেড বাই E2 S2, বুঝতে পারলেন? তাহলে জাস্ট মান বসাই দেব। S1 এর মান কত, 100 0.2 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.4। তাহলে দশমিকের পর এক ঘর, দশমিকের পর এক ঘর, তাহলে এটা কর্তন 2 4 থাকতেছে, এটা শেষ 100। উত্তর কত 100, উত্তর কত 100, উত্তর কি হবে বলেন তো, 100 হবে উত্তর। 100 কই আছে, এই যে 100 ml হবে উত্তর।
উত্তর কি হবে 100 ml। এটা কি পারছেন? জাস্ট এই সূত্র মনে রাখবেন, জাস্ট এই সূত্র মনে রাখবেন, V1S1 E1 * V2S2 E2। এই সূত্র যদি মনে রাখেন তাহলে এই প্রশ্ন আপনারা সরাসরি, এই একজনে 10 আনসার করতেছেন কেমনে, এ ডি কেমনে হবে ভাই? এই যে দেখেন এখানে 4 10। আচ্ছা আমি যদি ক্যালকুলেশনটা আবার দেখাইতে চাই, এখানে দেখাই, উপরে ছিল কি 100 ইনটু 0.2 ইনটু 2, নিচে ছিল 0.4, দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর, তাহলে আলটিমেটলি এই দশমিক এই জিনিসটা কাটা, 2 দিয়া 4 কে কাটলে 4, শুধু 100 থাকতেছে। আনসার কি হবে? আনসার সি হবে। যারা যারা ডি আনসার করছেন, যারা যারা ভুল আনসার করছেন বুঝতে পারছেন কোথায় ভুল হয়েছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া? অসামঞ্জস্য বিক্রিয়া একটু আগে পরে আসছি, যে বিক্রিয়ায় একই যৌগের একবার জারণ ঘটবে একবার বিজারণ ঘটবে। এখানে যদি লক্ষ্য করি দেখেন তো একই যৌগের একবার জারণ ঘটতে হবে একবার বিজারণ ঘটতে হবে। আমরা এই বিক্রিয়াটা লক্ষ্য করি, দেখেন ক্লোরিন, এখানে জারণ মান কত? আচ্ছা আমি একটু লিখেই করাচ্ছি, ক্লোরিন প্লাস ওয়াটার HCl প্লাস HOCl। লক্ষ্য করেন এখানে ক্লোরিনের জারণ মান কত? 0। এখানে ক্লোরিনের জারণ মান কত? -1। এখানে ক্লোরিনের জারণ মান কত বের করেন তো, x যদি হয় প্লাসের 1, তাহলে যদি জারণ মান কমে তাইলে হয় বিজারণ, বিজারণ বিক্রিয়া, আর যদি জারণ মান বাড়ে সেটা হয় আমার জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। তাহলে একই যৌগের একবার জারণ ঘটছে একবার বিজারণ ঘটছে, তাহলে আমার উত্তর হবে কি? উত্তর হবে এটা, অসামঞ্জস্য বিক্রিয়াকে এটা, এটা এখানে চলে যাক, এটা হচ্ছে আমার অসামঞ্জস্য বিক্রিয়া। মনে রাখতে হবে একই যৌগের একবার জারণ ঘটবে, ওই একই যৌগের একবার বিজারণ ঘটবে। পরবর্তীতে আসেন, 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে 1 লিটার জলীয় দ্রবণ তৈরি করা হলো, দ্রবণটির ঘনমাত্রা কত? দ্রবণটির ঘনমাত্রা কত? এখানে কনসেন্ট্রেশন বের করতে বলছে। তাহলে কনসেন্ট্রেশনের সূত্র কি পড়ছি আমরা ছোটবেলায়? 1000 W/mv, 1000 W ডিভাইডেড বাই mv, তাই তো? এখন লক্ষ্য করেন এখানে বলছে কি কত? W এর মান কত? 0.98 গ্রাম, তারপর 1000, যেহেতু 1 লিটার বলে দিছে না, আমি 1000 দিয়েই করি, সমস্যা নাই। m এর মান কত? সালফিউরিক অ্যাসিডের কত? 98। v এর মান কত? 1 লিটার মানে কত? 1000 ml, 1000 ml, এটা কর্তন। তাহলে দেখেন তো উপরে আছে 98, এখানে আছে সরি 0.98, এখানে আছে কত? 98। এখন যদি আপনি কি করতে চান, এখানে নিচে 100 দেন, দশমিকের পর 2 করে 100, তাহলে 98 পরিবর্তে 98 হয়ে যাবে, এটা 98 হয়ে যাবে। তাহলে 98 শেষ, 1 ডিভাইডেড বাই 100 মানে কত? 0.01, 0.01। এই যে দেখেন এখানে একটা খেলা আছে, 0.01 দেয়া আছে দুইটা, এটাও 0.01, এটাও 0.01। আনসার কোনটা হবে? আনসার কিন্তু সি হবে। ঘনমাত্রার জন্য মোলারিটি প্রকাশ করার জন্য কিন্তু বড় হাতের m ইউজ হয়, ছোট হাতের m কিন্তু না। বুঝতে পারলেন? অ্যালফাবেট লেটারটা কোনটা হবে? মানে ক্যাপিটাল লেটারে হবে মোলারিটির জন্য, একটু খেয়াল করে নিতে হবে। আনসার সি হবে 0.01। স্যার ক্লাসটা আর কতক্ষণ হবে? ক্লাসটা আর কতক্ষণ হবে যা বলতে পারতেছি না, মোটামুটি আরো বেশ কিছুক্ষণ হবে, যতক্ষণ না শেষ হয়, আধা ঘন্টা তো মিনিমাম। পরবর্তীতে আসি, দেখো প্রমাণ অবস্থায় 1 লিটার মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত? তাহলে এটা কোন সূত্র থেকে আসছে বলেন তো? আপনাদের এই সূত্র রিলেটেড ধারণা থাকতে হবে। n মূল সংখ্যা এগুলো কি বলেন তো? W/m, এটাকে আর কি লিখতে পারি? S * V, ভিটা অবশ্যই লিটারে, আর কি লিখতে পারি বলেন তো? VSTP ডিভাইডেড বাই 22.4 লিটার। আর কি লিখতে পারি বলেন তো? N/n লিখতে পারি, আরো কি লিখতে পারি? হ্যাঁ, PV/RT লিখতে পারি, আর কি লিখতে পারি? PV/RT লিখতে পারি, আর কি লিখতে পারি বলেন তো? VNTP, NTP ডিভাইডেড বাই 24 কত জানো? VSATP, SATP, VSATP মানে কত? 24.789, এটা লিখতে পারি। তাহলে আপনার যেটা প্রয়োজন হবে, এখানে কি দেয়া আছে? আপনার ভি এর মান দেয়া আছে কত? 10 লিটার। ওকে, মিথেন গ্যাসের এম এর মান জানো? মিথেন গ্যাসের এম এর মান কত বলো তো? মিথেন গ্যাসের এম এর মান হচ্ছে CH4, তো CH4, কার্বন হচ্ছে 12 আর 16, এটা জানো। তাহলে তোমার কি অণুর সংখ্যা জানতে চাইছে, এন এর মান জানতে চাইছে, তাহলে কোন সূত্রে যাব? এই তিনটা রিলেটেড সূত্রতে যাব। তাহলে আমার কোনটা কোনটা লাগবে বলো তো? আমার এটা লাগবে, আর হচ্ছে এটা তো লাগবে না, আয়তন বলে দিছে না। হ্যাঁ, তাহলে আমার
এটা লাগবে, এই আয়তন লাগবে, প্রমাণ অবস্থা যেহেতু বলছে এসটিপি, এটা লাগবে আর হচ্ছে এটা লাগবে। এই দুইটা নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে। দেখো আমরা কি জানি, ভির মান কত দেয়া আছে, 10 লিটার 22.4 ইকুয়াল n বাই n এ, n এর মান কত 6.02 × 10⁻23। তোমার n এর মান জানতে চাইছে, n সমান সমান কি হবে, এটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, কত হবে 10 × 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 22.4। এখন লক্ষ্য করো ভাই, এটাকে তুমি 60 ধরো, এই দশমিকটাকে আমি এক ঘর পরে এখানে নিয়ে যাই। আচ্ছা আলটিমেটলি 10কে যদি আমি কিরকম করতে পারি বলো তো, আমি একটু ভাঙা করতেছি জিনিসটা, তাহলে দশমিক একটা এদিকে বেড়ে যাবে, তাহলে কত হবে 6.02 × 10⁻25 হয়ে যাবে। এই 10কে আমি শূন্য এখানে দিয়ে দিছি, আর নিচে কত 22.4। এখন দেখো ভাই, এই দশমিকটাকে আমি এক ঘর পরে দিলে এটা আবার কত হয়ে যাবে 20, ভুল লিখলাম তো, একটু 24 × 10⁻24 হয়ে গেছে। কিভাবে, এই 10টাকে আমি এটার সাথে গুণ করে দিয়েছি, এখানে একটা ঘর বেড়ে গেছে, মানে 24 হয়ে গেছে। এখন যদি দশমিকটাকে আমি এই পাশে আনতে চাই, মানে এক ঘর ওইদিকে আনতে চাই, দেখো কি করব, 60.2 × 10⁻24 এর পরিবর্তে 23 হয়ে যাবে, কারণ আমি দশমিক একটা ঘর ওইদিকে সরাইছি। তাহলে এখানে 22.4, তাহলে এটাকে 20 ধরো, কারটা 3, মানে 3 তো হবে না, 3 থেকে কিছুটা কম হবে, মানে 2 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। উত্তর কি হবে বলো তো, 2 পয়েন্ট সামথিং × 10⁻23। আনসার হবে এটা, এক নাম্বারটা। বুঝতে পেরেছো, 2.6। হ্যাঁ এক্স্যাক্টলি, জাস্ট এই ক্যালকুলেশনগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন হবে। তারপরে আসো, 18 গ্রাম গ্লুকোজ অণুতে কতটি কার্বন পরমাণু আছে। তাহলে এখানে তোমার ডব্লিউ মান দেয়া আছে, কি দেয়া আছে, ডব্লিউ দেয়া আছে 18 গ্রাম গ্লুকোজ কতটি পরমাণু আছে, আর হচ্ছে এম এর মান তো গ্লুকোজে তোমরা জানি, আর আমার কি চাইছে এন এর মান বের করতে বলছে। তাহলে সূত্র কি বলেন তো, ডব্লিউ বাই এম ইকুয়াল এন বাই এন এ। তাই তো, আপনার এন এর মান জানতে চাইছে, একই ম্যাথ। তাহলে কি হবে বলেন তো, ডব্লিউ বাই এম ইন্টু এন এ। এটা এস ডব্লিউ থাকলো, এটা এস ডব্লিউ থাকলো, এই এটা আবার এখানে এ আসছে, এখানে এন জানতে চাইছে, এন এইচ ডব্লিউ। এই প্যাটার্নের ম্যাথ আপনাদের পারতে হবে। পরবর্তীতে যাই, 5% সোডিয়াম কার্বনের দ্রবণের ঘনমাত্রা কত মোলার। তাহলে পার্সেন্টেজ থাকলে ঘনমাত্রা ফর্মুলা কি, এগুলো সব ক্লাসে পড়ানো হয়েছে। পার্সেন্টেজ থাকলে ঘনমাত্রা ফর্মুলা হচ্ছে 10x/m, 10x/m। তাহলে 10 x এর মান হচ্ছে পার্সেন্টেজ 5, এটা হচ্ছে x পার্সেন্টেজ, আর সোডিয়াম কার্বনেট কত 106। তাহলে এখানে কত হচ্ছে বলেন তো, 50 ডিভাইডেড বাই 106, কাটাকাটি করলে কত আসবে, কাটাকাটি করলে আসবে হচ্ছে আপনার 0. এই যে 47, বুঝতে পারলেন। এটা কিন্তু আরেকটা প্রসিডিউরে করা যায়, কেমনে করবো বলেন তো, আচ্ছা ওইটা পরে দেখাচ্ছি, এটা বুঝেন আগে। 0. কত হবে, 4 হবে, 0.5 তো হবে না, 5 এর কাছাকাছি, হাফ মানে কত 0.5, তো হাফ থেকে কিছুটা কম হবে, 0.47 মোলার হবে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী দেখেন, ক্রোমেট আয়নের ক্রোমিয়ামের জারণ মান বের করতে বলছে, এটা জারণ মান বের করবেন। এটাকে x ধরেন, x কয়টা আছে, 2টা আছে, প্লাস অক্সিজেনের কত 7টা আছে, -40, তাহলে মাইনাস আছে না, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো, -2। তাহলে কি হচ্ছে আলটিমেটলি 2x ইকুয়াল থাকতেছে -2 প্লাস 14, তাহলে থাকতেছে প্লাসের 12 2x, তাহলে x এর মান আসতেছে কত 6, পজিটিভের 6 আসতেছে, পজিটিভের 6 আসতেছে, x এর মান হবে 6। ক্লিয়ার, x এর মান আসবে 6। হ্যাঁ, যার যা অ্যান্সার করছেন আপনাদেরটা হয়েছে। পরবর্তীতে আসেন, 10 গ্রাম মার্বেলকে অতি উচ্চ তাপমাত্রায় যদি আমি করি কুইকলাইম উৎপন্ন হয়, তাহলে মার্বেল মানে কি এটা জানতে হবে। মার্বেল মানে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট, এটা না জানলে এই ম্যাথ পারবেন না। এটা উত্তপ্ত করলাম, তাহলে কি হয়েছে বলেন তো, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে, আর কিছু লাগবে না, সমতা জমতা কিছু লাগবে না, বই দিছে কুইকলাইম ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট মানে কত বলেন তো, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12, অক্সিজেন 3 12 36, 3 12 48, 48, কত আসছে আলটিমেটলি 8, 4 1 5, 5 4 9 98।
98 এই 100 ক্যালসিয়াম কার্বনেটের কত ভুল বললাম 100 ক্যালসিয়াম কার্বনেট কত 100 এটা 42 আসে তাই না 100 100 এদিকে 100 গ্রাম 100 গ্রাম থেকে আমি ক্যালসিয়াম অক্সাইড কতটুকু পাই বলেন তো ক্যালসিয়াম অক্সাইড পাই ক্যালসিয়ামের কত অক্সিজেন হচ্ছে 12 আর হচ্ছে 22 56 পাই 56 গ্রাম পাই আমি ক্যালসিয়াম কার্বনেটকে যদি 100 গ্রামকে যদি আমি তাপ দেই ক্যালসিয়াম অক্সাইড কত পাই 56 গ্রাম পাই এখন আমার এখানে কত গ্রাম দিচ্ছে 10 গ্রাম মানে 100 এর কত মানে 10 কত 100 কে 10 দ্বারা ভাগ করলে তো 10 হয় 10 গ্রাম থেকে আমি কতটুকু পাবো সেটা বের করব তো দশমিক বসে যাবে 5.6 হবে 5.6 হবে মানে 56 কে 10 দ্বারা ভাগ করলে কত 5.6 উত্তর হবে কত 5.6 এগুলো অল্টারনেটিভ বসা যায় বুঝতে পারলেন 5.6 হবে এই 100 হবে কেমনে আপনি কোনটার आंसर করলেন 100 হবে এর আগেটা 100 ছিল ওই 5.6 হবে ও আচ্ছা এটা 100 ঠিক আছে ধন্যবাদ এটা 100 ঠিক আছে এই 100 থেকে আমরা 56 গ্রাম পাই আর হচ্ছে 10 গ্রাম থেকে কত পাবো 5.6 পাবো ভাইয়া বি 5.6 হ্যাঁ ঠিক আছে পরবর্তীতে আসি তড়িৎ রসায়নে আসছে হ্যাঁ তাহলে জিঙ্ক থেকে এটা তৈরি হচ্ছে এটা থেকে এটা তৈরি হচ্ছে দুই তড়িৎ দেয়া আছে মান দেয়া আছে মোট বিভব কত কোষের বিভব জানতে চাইছে এখন আমাদের সূত্রটা একটু মনে আছে দেখেন তো আমরা পড়ি আমরা যদি ই সেলের মান বের করার সূত্র শিখি ই নট সেলের মান বের করার সূত্র কি ছিল ই নট এনোড আর ই নট ক্যাথোড এনোডের যদি অক্স বসায় অক্সিডেশন বসায় ক্যাথোডের কি বসাইতে হয় রিডাকশন আর মাঝে দিতে হয় কি প্লাস সাইন এখন এটাকে আমরা অল্টারনেটিভ করতে পারি এখন যদি এটাকে চেঞ্জ করি বলো তো কি করতে পারি আমি ই নট এনোডি রাখলাম এটাকে অক্সিডেশনই রাখলাম কিন্তু এটাকে আমি ই নট কে ক্যাথোডি রাখলাম তবে এটাওকে অক্সিডেশন করে দিলাম তাহলে এটাকে কি আগে মাইনাস দিতে হবে এরকম হয়ে যাবে এইভাবে আমরা আরো দুই তিনটা ফর্মুলা দাঁড় করাতে পারি তাহলে আমরা একটা মনে রাখবো এই একটা দিয়ে আমাদের সব ম্যাথ হয়ে যাবে তাহলে এটা কি এনোডের জারণ ক্যাথোডের বিজারণ তাই তো এখন যদি আমরা এই কোশ্চেনটার মধ্যে আসি এখানে এনোড কে হবে ক্যাথোড কে হবে জিঙ্ক আছে সিলভার আছে যে হচ্ছে এই সক্রিয়তা সিরিজের উপরে আছে সে হবে এনোড আর যে হচ্ছে নিচে আছে সে হবে ক্যাথোড তাহলে জিঙ্ক আমার উপরে আছে জিঙ্ক হবে এনোড তাহলে এখানে জিঙ্ক কি অবস্থা আছে দেখো তো জিঙ্ক 2+ থেকে জিঙ্কে কনভার্ট হয়েছে মানে বিজারণ বিভব দেয়া আছে এই বিজারণ বিভবের মান কত দেয়া আছে বলো তো -0.76 তাহলে আর এখানে কি আছে সিলভার প্লাস থেকে সিলভার হইছে এটা হচ্ছে বিজারণ বিভব দেয়া আছে কত প্লাসে 0.80 দেয়া আছে ভোল্ট তাহলে আমার ই সেলের সূত্র কি নট সেলের সূত্র ই সেল ই নট সেল এনোডের অক্সিডেশন প্লাস ক্যাথোড ই নট সেল ক্যাথোডের রিডাকশন তাই তো তাহলে এটা হবে আমার এনোড এটা হবে আমার ক্যাথোড হবে এটা আমরা বুঝে গেছি তাহলে এটা তো বিজারণ দেশ আমার জারণ লাগবে না জারণের জন্য কি হয়ে যাবে তার সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে জিঙ্ক থেকে হবে জিঙ্ক 2+ এটা তো ঠিক আছে সিলভার থেকে হবে সিলভার প্লাস থেকে হবে সিলভার এটা ঠিক আছে জাস্ট মান বসাই দেব এটার মানে এটা আছে রিভার্সালে কি হয়ে যাবে সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে 0.76 প্লাস 0.80 হবে তাহলে যোগ করলে কত আসে যোগ করলে আসে হচ্ছে আমার এই যে পজিটিভের 1.56 ভোল্ট পজিটিভের 1.56 ভোল্ট বোঝা গেল জাস্ট একটা সূত্র শিখবেন সব ম্যাথ এই একই সূত্র দিয়ে হয়ে যাবে যারা ডি आंसर করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে সূত্র দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে কোনটি সঠিক নয় ওকে এবার দেখেন আরেকটা দেয়া আছে 3 থেকে এই বিক্রিয়াটা দেয়া আছে আমি বিক্রিয়াটা লিখি এই প্রশ্নটা না একটু ট্রিকি একটু মনে রাখতে হবে 3 +
সিলভার প্লাস কি ফর্ম হয় SN2 প্লাস প্লাস সিলভার। তাহলে আমার বিক্রিয়া কিসে ই সেলের ইয়া কিসে বলো তো ই নট সেল মাইনাস 2.303 RT divided by NF log উপরে কি ছিল বলো তো উপরে ছিল আমার উৎপাদ আর নিচে ছিল বিক্রিয়ক বুঝা গেল। এখন দেখো এই ই সেলের মানটা কখন বাড়বে বলো তো ই সেলের মানটা কখন বেশি হবে যখন আমার এই ই নট সেল থেকে এই মানটা কম বিয়োগ হবে। এই মানটা কম কখন হবে যখন এই বিক্রিয়কের মানটা কি হবে কম হবে। এখানে বিক্রিয়ককে সিলভার আয়ন আর উৎপাদকে টিন আয়ন, তো সিলভারের পরিমাণ যত তুমি বাড়াবা এটার মানটা তত কম আসবে, কারণ বড় সংখ্যা দিয়ে কাউকে ভাগ দিলে কি হয় ওইটার মান কম আসে, তাহলে বিক্রিয়ক এই সিলভারের পরিমাণ যত বাড়াবা ই সেলের মান তত বাড়বে। তাহলে এখানে কখন বৃদ্ধি পাবে বলছে যখন তোমার এই সিলভার আয়নের ঘনমাত্রা যত বেশি হবে। তাহলে ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ সিলভার আয়ন, ইনক্রিজ দি কনসেন্ট্রেশন অফ সিলভার আয়ন। কারণ কি দেখো এখানে তো সিলভার আছে না, সিলভার 2 প্লাস, এটার পরিমাণ যত বাড়বে তাহলে এটাকে ভাগ দেওয়া হবে তত কম দিয়ে, এটার মান তত কমে আসবে, তাহলে এটা থেকে তত কম বিয়োগ হবে। বুঝতে পারলা? এটার মান তত কম বিয়োগ হবে। এই হচ্ছে কনসেপ্ট, আশা করি বুঝা গেল। পরবর্তীতে আসো, তুতের দ্রবণে 1 ঘন্টা ধরে 8 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে কি পরিমাণ কপার জমা হবে। এর সূত্র কি? ডব্লিউ সমান সমান কি আমরা জানি, ফ্যারাডের প্রথম সূত্র ZIT। এবং Z মানে কি M/NF/IT, তাই তো। এখন দেখো কপারে কত 63.5, কপার কি 65 নাকি 63? হ্যাঁ 63। তারপর দেখো এন এর মান কত, কপার কয়টা ইলেকট্রন আদান প্রদান করে? 2টা। এফ তো এফ দিলাম, সমস্যা নাই। তারপরে দেখো এই আই এর মান কত দেয়া আছে? 8 এম্পিয়ার। 8 টি এর মান কত? 1 ঘন্টা মানে কত 60 × 60। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা। তড়িৎদ্বারে কি পরিমাণ কপার জমা হবে? অপশন হয়তো এই দুইটা তো বাদ, অপশন ভুল আসছে, এই দুই থেকে একটা কিছু হবে। বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে প্রবাহিত হলে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম জমা হবে? আমরা মনে রাখবো সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস কনভার্ট করতে কত ফ্যারাডে ইলেকট্রন লাগে? একটা ইলেকট্রনের ট্রান্সফার, তাহলে 1 ফ্যারাডে ইলেকট্রন লাগবে। যদি আমার ম্যাগনেসিয়াম হইতো, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস কনভার্ট করতে আমার 2 ফ্যারাড লাগতো। যদি অ্যালুমিনিয়াম হইতো, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাসে কনভার্ট করতে আমার 3 ফ্যারাড লাগতো। তাহলে এটার উত্তর কি হবে বলেন তো? আচ্ছা, এটুকু গেল 3 ফ্যারাড। তাহলে 1 ফ্যারাডে বিদ্যুৎ যদি দেই তার আণবিক ভর পারমাণবিক ভর সমান উৎপন্ন হবে। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত বলেন তো? 23 গ্রাম। 23 গ্রাম। তাহলে কতটুকু হবে বলেন তো? এই 23 গ্রাম কপার জমা হবে। 23 গ্রাম কপার জমা হবে। যদি বলতো কতটি পরমাণু জমা হবে, 6.02 × 10⁻23 টি পরমাণু জমা হবে। একটু বুঝে বুঝে আনসার করতে হবে। তাহলে আজকের ক্লাসে আপনাদেরকে যা যা পড়াইছি এই টপিকগুলো থেকে সেকেন্ড পেপারে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি যে পুরোটা জিনিস সাম আপ করি, প্রথম হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন থেকে আপনার বায়ুমণ্ডল পড়বেন, তারপর হচ্ছে বয়েল চার্লস অ্যাভোগাড্রো ল পড়বেন, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন পড়বেন, তারপর হচ্ছে কি বলে এই যে ব্যাপন হার পড়বেন, তারপর হচ্ছে গতিশক্তি আর হচ্ছে আরএমএস বেগ এর রিলেটেড প্রশ্ন পড়বেন, যেগুলো দেখাইছি। অর্গানিক কেমিস্ট্রি থেকে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, তারপর হচ্ছে আপনার নামীয় বিক্রিয়া, তারপর হচ্ছে আপনার এই যে কি বলে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, মুক্তমূলক, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, এই জিনিসগুলো পড়বেন। তারপর হচ্ছে বিভিন্ন বিক্রিয়ার উৎপাদ, যেমন নামীয় বিক্রিয়া আন্ডারে কেনিজারু, ফিডেলক্রাফ অ্যালকাইলেশন অ্যাসাইলেশন, তারপর সালফোনেশন, নাইট্রেশন, এগুলো পড়বেন। তারপর হচ্ছে আপনার ক্লিমেনসন রিডাকশন পড়বেন।
ওটস বিক্রিয়া, তারপর হচ্ছে ওটস ফিটিক বিক্রিয়া, তারপর হচ্ছে আপনি আর কি পড়বেন, ওইদিকে আছে অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন, আরেকটা আছে হচ্ছে SN1 SN2 আর হচ্ছে E1 E2। এইগুলো যদি একটু দেখে যান, অর্গানিক থেকে আর তেমন কিছু পড়া লাগবে না। আজকে ক্লাসে যে টপিকগুলো পড়েছে জাস্ট এই টপিকগুলো পড়ে যাও, অর্গানিকে আপনি 5টা থেকে মিনিমাম 4টা প্রশ্ন পাবেন। তারপর আর কি আছে, পরবর্তী চ্যাপ্টারে যদি যাই, মূল নাম্বার রিলেটেড পড়াশোনাগুলো, PPM PPP PPT, তারপর হচ্ছে কনসেন্ট্রেশন বের করার ফর্মুলাগুলো, এগুলো দেখবেন। আর কি, আর তড়িৎ রসায়ন থেকে জেড এর মান নির্ণয়, ডব্লিউর মান নির্ণয়, মানে ফ্যারাডের প্রথম সূত্র, আর হচ্ছে সক্রিয়তা সিরিজটা পড়বেন, আর হচ্ছে নার্নস্ট ইকুয়েশন যেটা শেষে দেখাইলাম, এই নার্নস্ট ইকুয়েশনের পড়াশোনাগুলো শিখবেন। এইটুকু যদি পড়ে যান আপনাদের সেকেন্ড পেপারে ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, ক্লাস শেষ। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থাকবেন। আর হচ্ছে ক্লাসের পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, প্যারা নাই। কেমন? কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, না হলে আমি হচ্ছে ক্লাসটা শেষ করে দিব আর কি। যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে 1 মিনিটের মধ্যে করতে পারেন। ওকে, তাহলে প্রশ্ন নাই, আমি হচ্ছে ক্লাসটা শেষ করে দিতে পারি। ভাইয়া কোনটি অ্যালডোল কোনটি কেনিজের বিক্রিয়া দেয়, এটা একটা বোঝাই। ভাই অ্যালডোল বিক্রিয়া দিবে হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্তগুলা, আর কেনিজেরও বিক্রিয়া দিবে হচ্ছে আলফা হাইড্রোজেন যাদের নেই তারা। একটু লক্ষ্য করেন, আমি একটু দেখাই দিচ্ছি। যে কোশ্চেনটা করলেন না, দেখেন অ্যালডোল, কেনিজারও আর অ্যালডোল, তাই না? আলফা হাইড্রোজেন কি, ধরো এটা একটা ফাংশনাল গ্রুপ OH, এটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাকে বলে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলে আলফা হাইড্রোজেন। আর আরেকটা দেখায় CHO, এটা একটা ফাংশনাল গ্রুপ, যে কার্বনের সাথে যুক্ত তাকে বলা হবে আলফা কার্বন। আলফা কার্বন যে কার্বনের সাথে যুক্ত তাকে বলা হয় বিটা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। বিটা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত তাকে বলা হয় বিটা হাইড্রোজেন। তাহলে কেনিজারও বিক্রিয়া, কেনিজারও বিক্রিয়া কারা দিবে? যাদের হচ্ছে আলফা হাইড্রোজেনটা নাই, এটা যাদের নাই তারা কেনিজারও বিক্রিয়া দিবে। যাদের আলফা হাইড্রোজেন আছে তারা কেনিজারও বিক্রিয়া দিবে না। আর যাদের এই আলফা হাইড্রোজেন থাকবে তারা হচ্ছে অ্যালডোল বিক্রিয়া দিবে। আশা করি এখন বুঝতে পারছেন, আশা করি এখন বুঝতে পারছেন। ক্লিয়ার? সোজা কথা, যদি আপনার কি থাকে বলেন তো, আলফা হাইড্রোজেন থাকে, তাইলে হচ্ছে সে কেনিজারও বিক্রিয়া দিবে না। আর যদি আলফা হাইড্রোজেন না থাকে তাইলে সে হচ্ছে আপনার কেনিজারও বিক্রিয়া দিবে। এই হচ্ছে কথাবার্তা। তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থাকুন, ভালো থাকেন। ক্লাসটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।